নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনারা শুনবেন লেখক শাশ্বত ধরের একটি টান টান থ্রিলার উপন্যাস বিদ্রোহিণীর রাজমুকুট। লেখক শাশ্বত ধরের জন্ম 1988 সালে। শিক্ষা এবং বেড়ে ওঠা হাওড়া জেলার বালিতে। তাঁর লেখা বিভিন্ন গল্প বিভিন্ন পত্রপত্রিকাতে এবং বিভিন্ন সংকলনে প্রকাশ হয়েছে। আজকের গল্পটি আমরা নিয়েছি পালক পাবলিশার্স থেকে। গল্পটির বই কেনার লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। যারা যারা বইটি কিনতে ইচ্ছুক তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। আজকের গল্পটির দৈর্ঘ্যের কারণে আমরা গল্পটিকে দুটি পর্বে বিভক্ত করেছি। আজ শুনবেন গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। যারা এখনও গল্পের প্রথম পর্ব শোনেননি তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মাধ্যমে অথবা প্রথম কমেন্টে দেওয়া লিঙ্কের মাধ্যমে গিয়ে শুনে ফেলতে পারেন। আজকের গল্প পাঠে রাজপ্রতাপ বসু। গল্পের প্রধান চরিত্র অর্থাৎ নীলুদার চরিত্রে আপনাদের সবার প্রিয় ব্রতদীপ। তবে আর বেশি দেরি করব না, শুরু করছি আজকের গল্প। লেখক শাশ্বত ধরের একটি টান টান ডিটেকটিভ থ্রিলার উপন্যাস বিদ্রোহিণীর রাজমুকুট, দ্বিতীয় তথা অন্তিম পর্ব। নীলুদাকে ডাক্তার দেখানো হয়েছে। মাথার ক্ষতটা গভীর নয়। ডাক্তার পেইন কিলার দিয়েছেন, ভালো করে ব্যান্ডেজ করে দিয়েছেন আর ঘুমের ওষুধ দিয়ে দিয়েছেন। নীলুদা এখন ঘুমোচ্ছে। সন্দীপের চোখে ঘুম নেই, ও দাঁড়িয়ে আছে জানলায়। সেদিনে শুভ্রার সাথে সেই ঘটনার পরেই ঘর বদল করা হয়েছিল। সন্দীপদের জানলা থেকে এখন দুর্গ পরিষ্কার দেখা যায়। সন্দীপ ভাবছিল, অনেক কথাই মনে ভিড় করে আসছিল। নীলুদাকে কোনোদিনও আহত হতে দেখেনি সে। যে কোনো বিপদে পড়লেই মনে হতো নীলুদা আছে। এই প্রথম নীলুদা আহত হল। শক্ত হয়ে উঠল সন্দীপের চোয়াল। যারা এই কাজ করেছে তাদেরকে সন্দীপ ছাড়বে না। তবে এই ঘটনার পর এই সম্পূর্ণ শুটিং ইউনিটের একটা অন্য চেহারা দেখল সন্দীপ। এই ব্যস্ত শিডিউল, তার মধ্যেও সায়ন, শুভ, এমনকি ক্যামেরাম্যান টুবাইদা, সমস্ত কলাকুশলী, শুভ্রা সবাই এসে নীলুদার খোঁজ খবর নিয়ে গেছে। শুভ্রাকে যত দেখছে সন্দীপ ততই অবাক হচ্ছে। বাংলা সিনেমার নায়িকাদের প্রতি তার অন্যরকম ধারণা ছিল। তারা একটু নাকুচু টাইপের, সবসময় নিজেদের স্টারডাম নিয়ে ব্যস্ত থাকে, এই ধারণা পোষণ করত সন্দীপ। শুভ্রাকে দেখে তার এই ধারণা ভেঙে গেল। ডাক্তার যখন এলো, ডাক্তারের সাথে কথা বলা, নীলুদাদের আর কিছু লাগবে কিনা বারবার জিজ্ঞেস করা, এমনকি নীলুদা যদি কলকাতায় ফিরে যেতে চায় তাহলে নিজের গাড়ি এবং ড্রাইভার সবকিছুরই ব্যবস্থা করে দেবে বলেছিল শুভ্রা। বাংলা সিনেমার অত্যন্ত জনপ্রিয় নায়িকা, কিন্তু সে যে মানুষের সাথে এভাবে মিশে যেতে পারে এটা সন্দীপের জানা ছিল না। নীলুদার ঘটনাটা চাপা থাকেনি, গ্রামে জানাজানি হয়ে গেছে। গ্রামের বেশ কিছু লোক এসেছিল দেখা করতে। শুভ্রা তাদের ফিরিয়ে দিয়েছে। শুভ্রাকে ওরা শিরোমণির অবতার বলেই মনে করেছে। দেখা হলেই প্রণাম করছে। এ এক অদ্ভুত অনুভূতি। নীলুদাকে সন্দীপ জিজ্ঞেস করেছিল যে কলকাতায় ফিরতে চায় কিনা। নীলুদা বলেছিল, যখন এখানে আসার কথা হয়েছিল তখন আমার শুটিংয়ের খুব একটা ইন্টারেস্ট ছিল না। তখন যদি আমায় তুই বলতিস দুদিন থেকে ফিরে চলো, তাহলে হয়তো ফিরেও যেতাম। এখন এই ঘটনার পরে আর ফেরার জায়গা নেই। এর শেষ আমাকে দেখতেই হবে। কিসের শেষ দেখতে চায় নীলুদা? লোকগুলো নীলুদার উপরে আক্রমণ করেছিল কি শুধুই বদলা নেওয়ার জন্য, নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল? পরিষ্কার করে তো কিছুই বলল না। এইসব ৭-৫ ভাবছিল, তখন হঠাৎ চোখ পড়ল গড়ের দিকে। আবার সেদিনের মতো দুটো আলোর বিন্দু দেখা যাচ্ছে। কি ব্যাপার? কারা এরা? ঘড়ি দেখল সন্দীপ। ঘড়িতে তখন রাত 12টা। ব্যাপারটা একটু দেখতে হচ্ছে। একটা টর্চ নিয়ে বেরিয়ে পড়ল সন্দীপ। বাইরে বেরিয়ে ঘুরে যখন কর্ণগড়ের দিকে এলো তখন আলোগুলো আর দেখা যাচ্ছে না। এদিক ওদিক দেখে কর্ণগড়ের দিকে এগিয়ে চলল। টর্চটা এক টানা জ্বালিয়ে রাখছে না।
যদি কেউ থাকে তাহলে ওর আলো দেখে সাবধান হয়ে যাবে। মাঝে মাঝে জ্বালিয়ে রাস্তাটা দেখে আবার নিভিয়ে দিচ্ছে। চাঁদের আলো মেঘের আড়াল দিয়ে মাঝে মাঝে ফুটে উঠছে। বানানো সেট আর দুর্গের অবশিষ্টাংশ মিলে যে জিনিসটা তৈরি হয়েছে সেটা যেন এই প্রান্তরে এক নিঃসঙ্গ প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। দুর্গের কাছে গিয়ে পৌঁছল সন্দীপ। এখন খুব খুঁটিয়ে না দেখলে বোঝা মুশকিল যে কোনটা আসল দুর্গ আর কোনটা বানানো। এদিক ওদিক দেখতে লাগলো সন্দীপ। হঠাৎ ওর মনে হলো আলোটা যেন কারোর একটা উপরে পড়ল। কে ওখানে? সঙ্গে সঙ্গে লোকটা সরে গেল। সন্দীপ দৌড়ে ঢুকলো ভিতরে। দুর্গের ভেতরটাতে সন্দীপ খুব একটা ঢোকেনি, কিন্তু কেউ যে একটা এখানে রয়েছে সেই বিষয়ে সন্দীপ নিশ্চিত। ভেতরে ঢুকে কাউকে দেখতে পেল না, কিন্তু একটা আওয়াজ হচ্ছে না। কান পেতে শুনল, হ্যাঁ নিশ্চিত পায়ের আওয়াজ, খুব অস্পষ্ট কিন্তু দূরে। পায়ের আওয়াজ লক্ষ্য করে পা টিপে টিপে সন্দীপ এগিয়ে চলল। এবারে লোকের গলার আওয়াজ পাওয়া গেল। এটাও অস্পষ্ট কিন্তু মানুষের গলার আওয়াজ। দুর্গের মধ্যে কেউ আছে। টর্চটা শক্ত করে ধরল সন্দীপ। গলার আওয়াজটা লক্ষ্য করে এগিয়ে চলল। খানিকটা যেতেই একটা ঝাঁঝালো গন্ধ তার নাকে এলো। কিসের গন্ধ এটা? সামনের দেওয়ালটা পেরোতেই সতর্ক হলো সন্দীপ। দুটো লোক দাঁড়িয়ে কথা বলছে তার দিকে পেছন ফিরে। কি বলছে ঠিক বুঝতে পারল না। সন্দীপ কি করবে চিন্তা করতে লাগলো। লোকগুলো যেই হোক, এদের মতলব ভালো না। কি কথা বলছে সেটা জানার দরকার। ওরা কি প্ল্যান করছে সেটা বোঝা যাবে। কিন্তু এগোতে গিয়েই গোলমালটা হলো। পায়ের তলায় একটা পাথর নড়বড়ে ছিল। সন্দীপ খেয়াল করেনি। হোঁচট খেয়ে সামনে মুখ থুবড়ে পড়ল। হাত থেকে টর্চটা ছিটকে পড়ার সময় সুইচে চাপ লেগে আলোটাও জ্বলে উঠল। লোকগুলো দৌড়ে এলো। উঠে দাঁড়ানোর সময় পেল না সন্দীপ। ওদের চিৎকারে আরো দুজন লোক চলে এসেছে। দুজন চেপে ধরল সন্দীপকে। লোকগুলো ওর মুখে টর্চের আলো ফেলল। একজন বলল, আরে এ তো ওই লোকটার সাথেই ছিল। এই তো পুলিশে ফোন করেছিল, তাই না? তাই বলি, লোকটাকে চেনা চেনা লাগছে। তোমরা কারা? এখানে কি করছো? তোমাদের জমের বাড়ি যাওয়ার ব্যবস্থা করছি। এদিকে ভালোই হবে, এই দুর্গের সাথে এও পুড়ে শেষ হয়ে যাবে। সবাই ভাববে অ্যাক্সিডেন্ট। পুড়ে শেষ হয়ে যাবে মানে? সন্দীপ এতক্ষণে বুঝতে পারল ওই ঝাঁঝালো গন্ধটা কিসের। পেট্রোল! ওরা পেট্রোল ঢেলেছে চারিদিকে। এই সেট ওরা আগুন ধরিয়ে দেবে, বরবাদ করে দিতে চাইছে শুটিং। তোমরা! চিৎকার করে উঠতে গেল সন্দীপ। তার আগেই একটা লোক রুমাল দিয়ে শক্ত করে মুখটা বেঁধে ফেলল তার। হাত আর পা বেঁধে টানতে টানতে একটা ঘরের মধ্যে নিয়ে গিয়ে ফেলে দিল। বেশি দাদাগিরি করা না, এইবার শিক্ষা ভ। লোকগুলো চলে গেল। নিকষ কালো অন্ধকারের মধ্যে সন্দীপ পড়ে রইল। এরকম অবস্থায় আগে কখনো পড়েনি। নীলুদা বারবার বলে মাথা ঠান্ডা করে চিন্তা করতে। এখান থেকে বেরোনোর উপায় কি? চিৎকার করেও কাউকে জানাতে পারছে না। স্পর্শ করে যেটুকু বুঝতে পারল, খুব সম্ভবত এই জায়গাটা দুর্গের সত্যিকারের অংশ। উপরটা শুধু বানানো। সন্দীপ হাতটা মাটিতে ঘষার চেষ্টা করতে লাগলো। যদি পাথরে ঘষে দড়িটা ছেঁড়া যায়। হঠাৎ বাইরে আলো দেখতে পেল। উৎসাহিত হয়ে উঠে বসতে গেল। তারপরে বুঝতে পারল ওটা আদৌ কোনো আলো নয়, ওটা আগুন। ওরা আগুন লাগিয়ে দিয়েছে গোটা সেটে। এখান থেকে পালাতেই হবে, কিন্তু কিভাবে? সন্দীপের মাথা কাজ করছে না। ধীরে ধীরে দেখছে দূরে আগুন আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। এই জায়গাটা দুর্গের অংশ বলে এখনো আগুন লাগেনি, কিন্তু মাথার উপরের অংশে দাউ দাউ করে আগুন জ্বলছে। এখানেই কি তাহলে শেষ? এইভাবে পুড়ে মরতে হবে? কেউ জানবে না, কেউ কিছু বুঝতেও পারবে না।
উপর থেকে একটা জ্বলন্ত বাঁশ ভেঙে পড়ল নিচে, তারপরে আর একটা। কোনো রকমে একটা কোণের দিকে ঘেঁষে যাওয়ার চেষ্টা করল সে। এখানে দেওয়ালেও পেট্রোল ছড়ানো আছে, আস্তে আস্তে আগুন ধরে যাচ্ছে। সন্দীপ চেষ্টা করল জ্বলন্ত আগুনের কাছে হাতটা নিয়ে যাওয়ার। ছ্যাঁকা লাগছে, জ্বলে যাচ্ছে হাত, তা জ্বলুক। কিছুক্ষণের মধ্যেই হাতের বাঁধনটা পুড়ে গেল। পায়ের বাঁধন খুলতে বেশিক্ষণ লাগলো না। মুখের বাঁধন খুলে সন্দীপ উঠে দাঁড়ালো। দুটো হাত প্রচন্ড জ্বালা করছে, কিন্তু এখান থেকে বেরোতেই হবে, নইলে জীবন্ত পুড়ে মরবে সে। কিন্তু কোন দিক দিয়ে বেরোবে? চারিদিকেই তো আগুন। ওই আবার আবার একটা বাঁশ ভেঙে পড়ল। তারপরেই হুড়মুড় করে শব্দ করে একটা লোহার বিম ভেঙে পড়ল সামনে। সন্দীপ কোনো রকমে সরে গিয়ে বিমের আঘাতটা এড়ালো। প্রচন্ড উত্তপ্ত হয়ে উঠেছে জায়গাটা, কিন্তু খাঁচায় বন্দি পাখির মতো অবস্থা সন্দীপের। চারিদিকেই আগুন জ্বলছে, কোন দিক দিয়ে পালানো যায়? অসহায়ের মতো ছোটাছুটি করছে সন্দীপ। আস্তে আস্তে সেই জায়গাও কমে আসছে। এই ছোটাছুটি করতে গিয়ে একটা পাথরে পা লেগে হোঁচট খেয়ে পড়ল সে। হাঁটুতে বেশ জোরেই লেগেছে। উঠতে গিয়ে যন্ত্রণার আর্তনাদ করে বসে পড়ল সন্দীপ। আর ঠিক সেই সময় দেখতে পেল গর্তটা। ওপর থেকে লোহার বিমটা খুলে পড়ে যেখানে পড়েছে সেখানে পাথরটা উঠে গেছে, আর সেই পাথরের নিচ দিয়ে দেখা যাচ্ছে এক ধাপ সিঁড়ি। চমকে উঠে সন্দীপ তাকালো সেদিকে। সেখানে পাশের পাথরগুলো ধরে টানাটানি করতে আরো 3-4টে পাথর খুলে এলো। একটা সুড়ঙ্গ পথ নেমে গেছে নিচের দিকে। এই কি তবে সেই সুড়ঙ্গ যা দিয়ে শিরোমণি পালিয়ে গিয়েছিল? আর এখন ভাবার সময় নেই। সুড়ঙ্গর ভেতরে নেমে গেল সন্দীপ। অন্তত কিছুক্ষণের জন্য তো নিশ্চিন্ত। আগুন সুড়ঙ্গর ভিতরে আসবে না। সুড়ঙ্গর ভেতরটা যেমন অন্ধকার তেমন স্যাঁতস্যাঁতে। ওপরের আগুনের হলকায় এর ভেতরে কিছুটা দেখা যাচ্ছে। এগিয়ে চলল সন্দীপ সুড়ঙ্গের পথ ধরে। প্রবল হইচইয়ের শব্দে নীলুদার ঘুমটা ভেঙে গেল। প্রথমেই চোখ গেল জানলার দিকে। জানলা দিয়ে তাকিয়ে দেখতে পেল দূরে দূরে আগুনের লেলিহান শিখা। নীলুদা যখন বেরিয়ে এলো বাইরে, তখন দেখল সায়ন, শুভ সবাই এসে জড়ো হয়েছে। কি করে হলো? নীলুদা দেখল সায়ন চুপ করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে জ্বলন্ত সেটটার দিকে। চোখ স্থির, চোয়াল শক্ত। গ্রামবাসীরা হইচই করে ছুটছে জল দিয়ে আগুন নেভাতে। সায়ন বলল, টুবাই, টুবাই। টুবাই যে ওদের ক্যামেরাম্যান, সে হাঁ করে তাকিয়েছিল ওই দৃশ্যের দিকে। সায়নের ডাকে তাকাতে সায়ন বলল, ক্যামেরাটা নিয়ে এসো। এই জ্বলন্ত দুর্গের দৃশ্য থাকবে আমার ছবিতে। ভালো করে দৃশ্যটা নিতে হবে। তোলো তোলো তাড়াতাড়ি। সবাই হাঁ করে তাকিয়ে থাকলো সায়নের দিকে। নীলুদা বুঝতে পারল এই ছেলেটা সিনেমাতেই বাঁচে, নইলে এই রকম দুর্ঘটনার মুহূর্তে ঠান্ডা মাথায় সিনেমার জন্য এই দৃশ্যটাকে ব্যবহার করার কথা কারোর মাথায় আসত না। এই ছেলেটা শয়নে স্বপনে জাগরণে সিনেমা। নীলুদা এগিয়ে গিয়ে ছেলেটার কাঁধে একটা হাত রাখল। সায়ন তাকালো নীলুদার দিকে, বলল, এটা কি নেহাতি একটা অ্যাক্সিডেন্ট, নাকি একটা ষড়যন্ত্র, একটা নোংরা ষড়যন্ত্র? সেটা বুঝতে হলে ভেতরে ঢুকতে হবে। আগুনটা নেভার আগে সেটা বোঝা যাবে না। সন্দীপ, সন্দীপ কোথায়? নীলুদা? সে কি, ও এখানে নেই? আমি তো ঘুম থেকে জেগে দেখলাম ও ঘরে নেই। ওকে তো এখানেও দেখছি না। টুবাই ছবি তুলে যাচ্ছে সায়নের কথা মতো। নীলুদা একটু ভ্রু কুঁচকে বলল, সন্দীপ গেল কোথায়? এদিক ওদিকে আছে নিশ্চয়ই। তখন মোটামুটি শুটিং ইউনিটের সবাই ওখানে জড়ো হয়ে গেছে। সায়ন, এবার তাহলে আমরা কি করব? আমি ভেবে নিয়েছি, দুর্গের শুটিং খুব বেশি বাকি নেই। দুটো বিদ্রোহের অ্যাকশন সিনগুলো বাইরেই করতে হবে, আর তার সাথে একটা এক্সট্রা হিসাবে দুর্গ পোড়ানো দৃশ্যটা দেখিয়ে দেব। তার জন্য বাকি শুটিং ঢুকিয়ে দেওয়া যাবে যে কোনো একটা জায়গায়।
আর একটা চেঞ্জ ভাবছিলাম আমি, সেটা সন্দীপের সাথে আলোচনা করাটা দরকার। আরে কিন্তু সন্দীপ কই? এদিকে গ্রামের লোকেরা জল ঢালতে ঢালতে ব্যাপারটাকে অনেকটাই আয়ত্তে এনে ফেলেছে। ধিকি ধিকি আগুন তখন জ্বলছে, কিন্তু বাকি ব্যাপারটা আয়ত্তের মধ্যে এসে গেছে ততক্ষণে। যে জায়গাগুলির আগুন নিভে গেছে সায়ন সেদিকে এগোলো। শুভ বলল, এই সাবধান সায়ন, দেখে। নিচটাতে তো আগুন লাগেনি, ধারেই লেগেছে, দেখেই পা ফেলবো। নীলুদা সায়নের সাথে এগোলো। দেখে দেখে পা ফেলে ফেলে জায়গাগুলোর দিকে যাচ্ছিল, কিন্তু যথেষ্ট গরম তখনও রয়েছে আশেপাশে। সায়ন, বেশি ভেতরে ঢোকার চেষ্টা করা যাবে না, একটু সময় দিতে হবে, তারপরে ব্যাপারটা দেখতে হবে। এত বছর ধরে সিনেমা করছি, এরকম বিপদে কখনো পড়িনি। বিভিন্ন রকম ঝামেলা ফেস করতে হয়েছে, কিন্তু এইরকম ঝামেলা কমই দেখেছি। হঠাৎ ওদের পায়ে লেগে কি একটা জিনিস ছিটকে গিয়ে পাথরে লেগে একটা আওয়াজ তুলল। কি জিনিস এটা? নীলুদা নিচু হয়ে তুলল টর্চ একটা। এখানে টর্চ? এ তো সন্দীপের টর্চ। এখানে কি করে এলো? তার মানে নীলুদা দৌড়ে ভেতরে ঢোকার চেষ্টা করলো, কিন্তু ভেতরটা এতই গরম হয়ে গেছে ঢুকতে পারল না। সায়ন নীলুদাকে বারণ করল, এখন ভেতরে যাওয়া যাবে না। কিন্তু সন্দীপ নিশ্চয়ই এর ভেতরে ঢুকেছিল, নিশ্চয়ই ঢুকেছিল। নইলে টর্চটা কোত্থেকে এলো? আর টর্চটা এখানে পড়ে আছে। আমার মনে হচ্ছে সন্দীপ বিপদে, আমাদের এক্ষুনি ভেতরে যেতে হবে সায়ন। এই সময় শুভ দৌড়তে দৌড়তে এলো। সায়ন, নীলুদা, কি হয়েছে? কি সন্দীপ, সন্দীপ? কি হয়েছে সন্দীপের? সন্দীপ এসেছে, সন্দীপ এসেছে। এরা সবাই আবার দৌড় লাগালো। গিয়ে দেখলো সন্দীপ মাটিতে বসে আছে। ওকে ঘিরে রয়েছে সবাই। দুটো হাতে পোড়ার দাগ পরিষ্কার। শুটিং এর জন্য আনা ফার্স্ট এইড বক্সটা নিয়ে ততক্ষণে শুভ্রা চলে এসেছে। শুভ বক্স থেকে ওষুধ বার করে সন্দীপের হাতে লাগাতে লাগলো। কি হয়েছিল রে? সন্দীপ সংক্ষেপে বলল, তার মানে এসব সুলতান সিং এর কাজ? একদমই তাই। আচ্ছা, একে আমি ছাড়বো না। আমিও না, কিন্তু ওই সুড়ঙ্গটা দিয়ে বেরোলি কোথায়? সুড়ঙ্গটা বেশ খানিকটা লম্বা। আমি তো ভিতর দিয়ে যাচ্ছি, এদিকে ফোনটাও নিয়ে বেরোয়নি যে আলোতে সুড়ঙ্গটা দেখতে পারবো। হাতড়ে হাতড়ে পথ চলছি, তবে সুড়ঙ্গটা বেশ চওড়া। উপরে যে এত আগুন জ্বলছে তার কোনো এফেক্ট নিচে আসছিল না। খানিকটা যাওয়ার পরে সুড়ঙ্গটা আস্তে আস্তে উপরের দিকে ওঠা শুরু করলো। আমি অল্প একটু আলোতে দেখতে পাই। সুড়ঙ্গটার মুখটায় পৌঁছে দেখি সেখানে একটা ছোট গর্ত মতন দেখা যাচ্ছে। সেখান দিয়ে বেরোনো যায় না। পাশের মাটিটাকে একটু ঠেলতেই উপরের টাইলস বা মার্বেলটা সরে গেল। একটা মানুষ গলার মতন গর্ত হয়ে গেল। আমি দেখলাম আমি বেরিয়ে এসেছি শিব মন্দিরের ভেতর। তার মানে সত্যি ওই গর্তটা সুড়ঙ্গের ছিল? হ্যাঁ, ওই গর্তটা সুড়ঙ্গর গর্তই ছিল। সন্দীপ, তুই একটা জিনিস বলতো। হ্যাঁ, বলো। ওই গর্তটা চওড়া কতটা? মানে এই সুড়ঙ্গটা? অত তো অন্ধকারে বুঝতে পারিনি, তবে ভালোই চওড়া। আমি নর্মালি হেঁটে যেতে পারছিলাম। তার মানে ওখানে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে। তোমার প্ল্যানটা কি বলো তো? সুড়ঙ্গটা আর বানাবো না, সুড়ঙ্গর শ্যুটটা এইখানেই করব। কিন্তু সেটার আগে একটা কাজ আছে। কি কাজ? এই সুলতান সিংকে উপযুক্ত শাস্তি দিতে হবে। এই সুলতান সিং কি শুধুই টাকার জন্য এত কিছু করেছে, নাকি আরো কোনো কারণ আছে? আমিও এটাই ভাবছি। কারণ যে ছিল সেটা পরের দিন সকালে বোঝা গেল। গ্রামের লোকের হইচইতে সবার ঘুম ভাঙল। এই লোকগুলোকে সবাই চিনতে পারল। কালকে এরাই ছুটে এসেছিল আগুন নেভাতে। কি ব্যাপার, তোমরা এত সকালে? কি হয়েছে? গ্রামে বিরাট গন্ডগোল হয়ে গেছে। কি গন্ডগোল? কাল রাতে যখন এখানে আগুন লাগলো আমরা তখন সবাই এখানেই ছিলাম, আর সেই সুযোগেই গ্রামে খুন হয়েছে। খুন হয়েছে? কে? রাধে শ্যাম। কি বলছো কি? আরে সেটাই তো বলতে এলাম। আর উধাও হয়েছে লোকনাথ। মানে সেই রানীকে যে ধরিয়ে দিয়েছিল সে বিশ্বাসঘাতক জনার্দনের বংশধর? হ্যাঁ, আর রাধে শ্যামের কাছে দেবীর দেওয়া যে মাথাটা ছিল, মানে বেজির মাথাটা? হ্যাঁ হ্যাঁ, সেটা কি হয়েছে? হ্যাঁ, যেটা সেদিন আপনাদের দেখিয়েছিল সেটাও পাওয়া যাচ্ছে না।
রাধে শ্যামের বাড়িতে নীলুদারা যখন গিয়ে পৌঁছল তখন ওখানটা ভিড়ে ভর্তি। পুলিশ এসে পৌঁছেছে। নীলুদাকে দেখে একটু হাসলেন, তারপর মাথার ব্যান্ডেজটা দেখে বললেন, এ কি মশাই, আপনার আবার কি হলো? তেমন কিছু না, একটু দুর্ঘটনা। আমার কথা ছাড়ুন, এখানে বলুন কি হয়েছিল। সামনে থেকে গুলি করেছে। গ্রামবাসীরা তো প্রচন্ড রেগে আছে। কাউকে দেখেছে? গ্রামের মধ্যে একজন এগিয়ে এলো, বলল, আমরা দেখেছি সুলতান সিং আর একটা লোক ওই বাড়ির মধ্যে ঢুকলো। ওদের ওই বাড়ির মধ্যে ঢুকতে দেখেই আমরা ওই বাড়ির কাছে গেছিলুম। দেখলুম খুব তর্ক হচ্ছে। সুলতান সিং কোনো একটা জিনিস চাইছে, কিন্তু রাধে শ্যাম কিছুতেই সেটা দিচ্ছে না। তারপর একটা গুলির শব্দ হলো। রাধে শ্যাম তো একদম ছিটকে সেই বাইরে পড়ল। তারপর ওই সুলতান সিং আর এই লোকটা দৌড়ে পালিয়ে গেল। আপনারা কিছু করলেন না? আমরা কি করব, ওদের কাছে তো অস্ত্র ছিল। ওর কাছে কি জিনিস চাইছিল? এবার মৃত শরীরের পাশে বসে থাকা ভদ্রলোকের ছেলে উঠে দাঁড়ালো, বলল, আমার নাম ঘনশ্যাম। আমি ওনার ছেলে। আমরা যে রানীর বংশধর সেটার একটা স্মৃতিচিহ্ন ছিল বাবার কাছে। একটা ছোট্ট বেজির মাথা, সোনালি রঙের। আমাদের উনি আগের দিন দেখিয়েছিলেন। ওটাই ও চাইছিল। আপনি কোথায় ছিলেন? ওই যে শুটিং এর ওখানে আগুন লেগেছিল না, হই কাণ্ড। তো আমিও ওখানে ছিলাম। ফিরে এসে দেখি এই কাণ্ড। তাহলে আপনি জানলেন কি করে কি চাইছিল? হ্যাঁ, ওই তো এসে দেখলাম বাবা পড়ে আছেন, আর ওই যে বাক্সটাতে ওই মাথাটা থাকতো সেটা খোলা রয়েছে, মাথাটা নেই। তাতেই আন্দাজ করলাম আর কি। কিন্তু সুলতান সিং জানলো কি করে ওটা ওনার কাছে আছে? আর ওটা তো ওনার কাছে অনেকদিন ধরেই আছে, হঠাৎ এখন চাইতে এলো কেন? দেখুন, আমার মনে হয় যে সেদিন যে বাবা ওইটা আপনাদের দেখিয়েছিল, ওই তখনই ব্যাপারটা কেউ লক্ষ্য করেছিল। তারপর ওই সুলতান সিংকে খবরটা দেয়। তোকে যদি একবার হাতের কাছে পাই। কে করেছিল বলে আপনার মনে হয়? কে আবার? লোকনাথ। আবার কে? লোকনাথ? সে আবার কে? লোকনাথ মানে ওই জনার্দন, মানে রানীর সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছিল তার বংশধর। হ্যাঁ, ওরা বিশ্বাসঘাতকের বংশ। ওর সামনে ওই জিনিসটা বাবা দেখিয়েই ভুল করেছে, খুব ভুল করেছে। তা তিনি কোথায়? মানে এখন তাকে কোথায় পাবো? কোথায় আবার পাবেন? পালিয়েছে মানে? রাত্রিবেলা দু একজন তাকে দেখেছে আমাদের বাড়ির কাছ দিয়ে যেতে। সকালবেলা ওর বাড়িতে গিয়ে সবাই দেখেছে যে দরজায় তালা দেওয়া। গুপ্তধন, লোভ, সবাই গুপ্তধন চায়। আমাদের পরিবারের সম্পদ সবাই লুটতে চায় সব। সুলতান সিং এর সঙ্গে মিলেছে এই লোকনাথ। আপনার কি মনে হয় ওই বেজির মাথা গুপ্তধনের সঙ্গে জড়িত? আমার তো তাই মনে হয়। নইলে এরকম একটা অদ্ভুত জিনিস কেন বংশের পর বংশ ধরে আমাদের বাড়িতে রক্ষা করা হবে? কি বুঝছেন? এটাই বুঝি যে সুলতান সিংকে ছেড়ে রাখাটা আপনাদের ঠিক হচ্ছে না। ওকে গ্রেপ্তার করা উচিত। কি করে গ্রেপ্তার করি বলুন তো? প্রমাণ কোথায়? কালকে সেটে আগুন লাগিয়েছিল এই সুলতান সিং এর লোক। সন্দীপ নিজে দেখেছে। ওকে পুড়িয়ে মারতে চেয়েছিল। ও কোনো রকমে পালিয়ে বেঁচে এসেছে। এই সুলতান সিং এর লোক আমাকে আক্রমণ করেছিল। আজকে সুলতান সিং নিজে এসে এই লোকটাকে মেরে একটা জিনিস নিয়ে চলে গেল। তবু আপনি বলবেন কি করে গ্রেফতার করবেন? না, প্রমাণটা দরকার তো। সন্দীপ বাবুকে পুড়িয়ে মারতে চেয়েছিল, তার সাক্ষী সন্দীপ বাবু ছাড়া আর কেউ নেই। আপনাকে আক্রমণ করেছিল, তার সাক্ষী আপনি ছাড়া কেউ নন। আর এখানে অনেকেই বলছে যে সুলতান সিংকে দেখেছিল। আমি সুলতান সিংকে ধরে নিয়ে গিয়ে জেলে ভরলাম। তখন কেস কোর্টে উঠবে, একটা লোকও আসবে না সাক্ষী দিতে। তখন আমাকে বাধ্য হয়ে ছেড়ে দিতে হবে। এই তো অবস্থা। আর যদি কেউ বা সাক্ষী দেয়ও, তাহলে তার অবস্থা হবে এই রাধে শ্যামের মতন।
আমার তো মনে হয় ওকে হাতে নাতে ধরতে হবে, আর না হলে প্রমাণ সহ। তার মানে আপনি কিছুই করবেন না, তাই তো? কি করে করব বলুন তো? আমার তো হাত পা বাঁধা। আমি সুলতান সিং এর নামে অভিযোগ করব, ডায়েরি করব থানায়। আর শুধু আমি না, এই সিনেমা করতে এসেছেন যে পরিচালক, তিনিও করবেন। হয়তো এতক্ষণে থানায় চলেও গেছেন, তাতেও আপনি স্টেপ নেবেন না? ইন্সপেক্টর এবার একটু ঘাবড়ে গেছেন। নীলুদা যে তাকেই আক্রমণ করবে সেটা বুঝতে পারেননি। একটু কিন্তু কিন্তু করে বললেন, না, ডায়েরি হলে তো স্টেপ নিতেই হবে। আপনার তো আবার ওপর মহলে চেনাশোনা। একটু দাঁড়ান, আমি দেখছি। বলে অফিসার পকেট থেকে ফোন বার করলেন। হ্যালো, হ্যাঁ, একটা অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করো তো সুলতান সিং এর নামে। কি হয়েছে? সে কি, কখন? আমায় জানাওনি তো? খুঁজে বার করতে হবে, নইলে কিন্তু কপালে দুর্গতি আছে। কি ব্যাপার? আপনার ওই পরিচালক আগে গিয়ে থানায় অভিযোগ করেছেন, আর সেই অভিযোগের ভিত্তিতে ডায়েরিও নেওয়া হয়েছে। কিন্তু সুলতান সিং কালকে রাত্রির থেকে নিখোঁজ। নিখোঁজ মানে? নিখোঁজ মানে ওর বাড়িতে ঢোকেনি, অন্য কোথাও গা ঢাকা দিয়েছে নিশ্চয়ই। ওর বাড়ি আপনারা চেনেন? কে না চেনে, কিন্তু সে গেল কোথায়? ওর যে কোথায় কোথায় লুকোনোর জায়গা আছে কে জানে। তবে আপনি নিশ্চিন্ত থাকুন, আমি ওকে খুঁজে বার করার জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করব। সেটাই করুন, লোকটা বিপজ্জনক। আর এই যে লোকটার কথা বলছে এরা, দরজায় তালা দেওয়া লোকনাথ। হ্যাঁ, লোকনাথ। এই লোকটাকে বরং আমরা টার্গেট করতে পারি। ওর বাড়ির কাছে আমি নজর রাখার ব্যবস্থা করছি। লোকটাকে দেখতে পেলে ওকে তুলে আনবো। সে ব্যবস্থা হয়েছে, আপনাকে করতে হবে না, সেটা আমরাই অলরেডি করেছি। কয়েকটা বাচ্চা ছেলেকে বলা আছে, ওরা লোকনাথকে দেখলেই এসে খবর দেবে। আচ্ছা, ঠিক আছে, দেখতে পেলে থানায় খবর দেবেন। আগে এই বডিটাকে পোস্টমর্টমে পাঠাতে হবে। বলে ইন্সপেক্টর দুজন কনস্টেবলকে নির্দেশ দিলেন বডিটা তুলে নিয়ে যাওয়ার। সন্দীপ সেদিকে তাকিয়ে ভাবছিল, দুদিন আগেও লোকটা কত উৎসাহ নিয়ে নিজেদের বংশ পরিচয় দিচ্ছিল। তখন কি ভেবেছিল এই বংশ পরিচয় তার মৃত্যুর কারণ হবে? এই সময় একটা অল্প বয়সী ছেলে দৌড়তে দৌড়তে এলো। তাকে দেখে ঘনশ্যাম বলল, এই কি হয়েছে রে বান্টি, দৌড়াচ্ছিস কেন? লোকনাথ কাকাকে আমি দেখেছি। তুমি বলেছিলে না দেখতে পেলে খবর দিতে, ওকে আমি দেখেছি। দেখেছিস? কোথায়? ওই তো পুকুর পাড় দিয়ে মন্দিরের দিকে যাচ্ছিল। পুকুর পাড় দিয়ে? আর ওই যে গড়ের কাছে একটা পুরনো মতন মন্দির আছে না, ওই দিকে যাচ্ছিল। ওদিক দিয়ে? কোন মন্দিরের দিকে? আরে হ্যাঁ গো, হ্যাঁ, ওই যেখানে ভট্টাচ পুজো করে। হ্যাঁ। ঘনশ্যাম একবার পুলিশের দিকে একবার নীলুদার দিকে তাকালো, তারপর বলল, ছাড়বো না ওকে, ছাড়বো না ওকে, ছাড়বো না আমি। ওরা সবাই মিলে এগোলো ওই মন্দিরের দিকে। ইংরেজরা রাজত্ব বাড়িয়ে চলেছে, আর তার সঙ্গে যোগ হচ্ছে রাজস্ব আদায়ের নতুন নতুন পদ্ধতি। বর্তমান রাজস্ব একেবারে প্রায় দ্বিগুণ করে দেওয়া হল। বিদ্রোহ করলেন ঘাটশিলা জমিদার। তুমুল সংঘর্ষের পর তাকে বন্দী করা হলো। তার জন্য মাসোহারার ব্যবস্থা করল কোম্পানি। সিংহাসনে বসল তার ভ্রাতুষ্পুত্র জগন্নাথ ধল। বর্ধিত খাজনা দেবার শর্তে রাজি হলেন জগন্নাথ। কিন্তু রাজি হওয়া এক, আর কাজ করে দেখানো আর এক জিনিস। জগন্নাথ বুঝতে পারলেন না, এত রাজত্ব তিনি দিতে পারবেন না। বিদ্রোহের পথে গেলেন তিনি। গ্রামে গ্রামে আগুন জ্বলে উঠল। সঙ্গে সঙ্গে ঝাড়গ্রামে জমিদার, অম্বিকানগরের জমিদার, বড়াভূম, মানভূম, ছাতনা, সব জায়গার জমিদার এই বর্ধিত খাজনার বিরুদ্ধে বিদ্রোহ করলেন। শুরু হয়ে গেল কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ। ইতিহাস যাকে চেনে প্রথম চুয়ার বিদ্রোহ নামে। চারিদিকে জঙ্গল, যার ভেতরের পথ গোড়া সাহেবরা চেনে না। কামান বন্দুক সেই জঙ্গলে ঢোকে না। সৈনিক ঢুকলেই বিষ মাখানো তীর ছুটে আসে ঝাঁকে ঝাঁকে। তার উপর বর্ষাকাল, চূড়ান্ত মশা। সৈন্যদল ক্রমশ পিছু হচ্ছে। তবু কোম্পানিও ছাড়ার পাত্র নয়।
ধীরে ধীরে তারাও ফৌজ বাড়াতে লাগল। একসময় বিদ্রোহীরা পিছু হাঁটতে শুরু করল। জগন্নাথ ধল পালিয়ে গেলেন উড়িষ্যার ময়ূরভঞ্জ রাজার এলাকায়। সেখানে কোম্পানি ঢুকতে সাহস পেল না, কারণ উড়িষ্যা তখন মারাঠাদের দখলে, আর মারাঠাদের সাথে কোম্পানি বিবাদ বাঁধাতে চায় না। নাড়া জলের জমিদার পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছেন কর্ণগড়ে। সাহস এসেছে সবার মনে, ইংরেজদের বিরুদ্ধে যাওয়ার সাহস পেয়েছে সবাই। বর্ষা ও বিষাক্ত তীরে অনেকে মারা গেছে। পরে ওরা পাল্টা আক্রমণে ফিরে আসে। বিদ্রোহীদের যে কজন মারা গেছে তা কেউ জানে না, 500, 1000 বা তার বেশি হতে পারে। শিলাবতীর জল রক্তে লাল হয়ে গেছিল। এত মারাত্মক বিদ্রোহ হয়েও সেটা শান্ত হয়ে গেল। শিরোমণি পরিকল্পনা করলেন সমস্ত জমিদাররা একজোট হতে হবে ও রুখে দাঁড়াতে হবে এই গোঁড়া সৈনিকদের বিরুদ্ধে। এদিকে বাংলায় দুর্ভিক্ষ আর অনাহারের মিছিল শুরু হয়েছে। সারা বাংলা জুড়ে লক্ষ লক্ষ মানুষ অনাহারে রয়েছে, মারা যাচ্ছে তারা। এবছর অনাবৃষ্টি প্রবল, ফসল ফলেনি মাঠে, তার প্রভাব দেখা যাচ্ছে। এই সময় না খেতে পেয়ে মারা যাচ্ছে চাষির দল। যেটুকু ফসল খুলেছে তা মজুদ হচ্ছে কোম্পানির গুদামে, আর এই অভাবের মৌসুমে চড়া দামে সেই ফসল বিক্রি করছে কোম্পানি। টাকা দিয়ে একসময় চাষিদের থেকে সস্তায় ফসল কিনে রেখেছিল কোম্পানি। কথায় বলে, কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ। জঙ্গলের দিকের গ্রামগুলোর কথা যত কম বলা যায় ততই ভালো। হাড় বাঁচড়া বের করা মানুষ ধুঁকছে, ক্ষুধার্ত শিশু কাঁদছে খাবারের জন্য। গরিব চাষিদের ওপর কোম্পানি খাজনা বসিয়েছে। নিষ্কর জমির ওপরে খাজনা আদায় হয়েছে। চাষিরা খাজনা দিতে গিয়ে ঋণের দায়ে জড়িয়েছে। প্রতিদিন বাড়ছে মৃতদেহের স্তূপ। শোনা যায় কঙ্কাল সার মানুষের কান্না, ক্ষুধার্ত শিশুর চিৎকার। কিছু সচ্ছল জমিদারের প্রজা কোনো মতে একবেলা খেয়ে বেঁচে আছে। জঙ্গল মহলে মানুষের সংখ্যা ক্রমশ কমছে। চারিদিকে শুধু মৃত্যুর হাহাকার। তার উপরে দিন দিন বেড়ে চলেছে কোম্পানির অত্যাচার। 1176 সাল। এই দুর্ভিক্ষ পরে পরিচিত হবে 76-এর মন্বন্তর নামে। শিরোমণি সাহায্য করেন যতটা পারেন। নাড়াজলের জমিদার সীতারামকে তিনি আশ্রয় দিয়েছিলেন প্রথম চুয়ার বিদ্রোহের সময়ে। সেই সীতারাম অসুস্থ, তার শেষ সময় আগত। শিরোমণির চোখে আগুন জ্বলে। তিনি জানেন আর একবার তাকে রুখে দাঁড়াতেই হবে। তৈরি করতে থাকেন সেনাদল। এদিকে কোম্পানির খাজনা বাকি পড়তে থাকে। কোম্পানি অযোগ্য জমিদার ঘোষণা করে শিরোমণিকে। তার সম্পত্তির এক অংশ বাজেয়াপ্ত করে। শিরোমণি অসহায়ের মতো দেখেন কোম্পানির লোকজন ব্যবসা খুলে বসেছে। চারিদিকে কাছারি খোলা হচ্ছে একটার পর একটা। পাইকের জমি কেড়ে নিয়ে নিলামে তুলে ওরা কিনে নিচ্ছে। হাত পা বাঁধা তার। শিরোমণি শুধু শুনে যান অভিযোগ। এবার তার করার সময় হয়েছে। শিরোমণি আজকে আবার দরবারে বসলেন শেষবারের মতো। দরবারে উপস্থিত হয়ে সবাইকে আহ্বান জানালেন জোট বাঁধার জন্য। সমস্ত জমিদার উপস্থিত হয়েছেন দরবারে। সমস্ত উপজাতি, সর্দার, পাইক, নায়েক সবাই উপস্থিত হয়েছেন। সবাই উৎসাহে সম্মতি জানালেন। শিরোমণি দৃপ্ত ভঙ্গিতে বললেন, আগেও আপনারা জোট বেঁধে বিদ্রোহ করেছিলেন, সফল হতে পারেননি, কিন্তু ওরা ভয় পেয়েছিল। এইবারে সবাই মিলে কাঁধে কাঁধ রেখে ঝাঁপিয়ে পড়তে হবে। তবে এটা ঠিক যে আমাদের প্রজাদের পাশে পেতে হবে। তাদেরকে বোঝাতে হবে যে এই লড়াই শুধুমাত্র জমিদার বনাম কোম্পানির নয়। হাজার হাজার পাইক এবং চাষিরা এখন ক্ষোভে ফুঁসছে।
তাদের ক্ষোভকে কাজে লাগাতে হবে আমাদের। আমার প্রজারা একটিবার নির্দেশ পেলেই ঝাঁপিয়ে পড়বে, আর আপনাদেরও কিন্তু সেইভাবে বলতে হবে। পারবেন তো? অবশ্যই। ঘোড়া ফৌজের তাড়ায় বনে জঙ্গলে যখন পালিয়ে বেড়াচ্ছিলাম, এই প্রজারাই আমার পাশে ছিল। গোরাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা একমাত্র আপনি এভাবে ভেবেছেন। রায়পুরের দুর্জন সিং আশ্বস্ত করলেন, অনুগত পাইক ও সর্দাররা আমার ইশারায় আগুন জ্বালিয়ে দেবে, কিন্তু লড়বোটা কিভাবে? আমি একটা উপায় ভেবেছি, তবে আপনারা রাজি হলে ওই পথেই এগোবো। অন্য কৌশলে এগোতে হবে, সরাসরি যুদ্ধে যাওয়া চলবে না। জঙ্গলে লুকিয়ে থেকে হামলা চালাতে হবে, ঝাঁকে ঝাঁকে তীর চালিয়ে অতিষ্ঠ করে ফেলতে হবে শত্রুকে। লড়াই বেশি দিন চললে ইংরেজ সেনাদের খাবার, জল ও অনেক কিছু দরকার। কেউ যেন ওদের সাহায্য না করে। জানিয়ে দিতে হবে যে ইংরেজদের সঙ্গে সহযোগিতা করলেই মেরে ফেলা হবে। আর আমার প্রিয় সর্দাররা রানীর নির্দেশ বলে প্রচার করবে চারিদিকে। খাবার, জল, নৌকা এসবের অভাবে ওদের সেনারা ছটফট করবে। জমিদাররা প্রতিশ্রুতি দিলেন একযোগে। উপজাতি সর্দারদের সঙ্গে আলাদা আলোচনায় বসলেন শিরোমণি। ওদের জঙ্গলের ভেতর থেকে তীর ধনুক চালিয়ে আক্রমণ করো। তোমরা সহজেই জঙ্গলে গা ঢাকা দিতে পারবে। আর যারা গোরাদের সমর্থন জানাবে তাদের ঘর বাড়ি লুটপাট করো। গোরাদের তাবেদারি করা, সাহায্য করা লোকেদের দরকার পড়লে মেরে গাছে ঝুলিয়ে দাও। তহসিলদার, গোমস্তা, নতুন জমিদারদের ঘর বাড়ি জ্বালিয়ে দাও। যারা আমাদের সবাইকে লুট করেছে, ভিটে মাটি থেকে উৎখাত করতে চেয়েছে, তাদের জীবন অতিষ্ঠ করে দাও। কাছারি, অফিস আক্রমণ করো। সরকারি সম্পত্তি, শস্য লুটপাট করে ওদের খাজনা আদায় বন্ধ করে দাও। আর হ্যাঁ, যে কোনো প্রয়োজনে আমার পরামর্শ নেবে। ভিন্ন ভিন্ন জায়গায় তোমরাই নেতৃত্ব দেবে। এইবার যেন আমরা হেরে না যাই। শুরু হয়ে গেল দ্বিতীয় চুয়ার বিদ্রোহ। শুরুতে আগুন জ্বলে উঠল চারিদিকে। জমিদার দুর্জন সিং প্রায় 1500 চুয়ার বাহিনী নিয়ে 30টি গ্রাম আক্রমণ করেন। অনেক রায়তকে হতাহত করে লুটতরাজ চলে। তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। এক কোম্পানি সেপাই ও সুবেদার পাঠিয়ে নতুন জমিদারকে উদ্ধার করার ব্যবস্থা করেছিলেন। তবু গোলমাল থামল না। চুয়ারেরা 2জন রায়তকে মেরে ফেলল। সংঘর্ষ চলছে। জমাদার, 4 জন সেপাই, 3 বড়কন্দাজ মারা গেছে চুয়ারদের হাতে। এক কোম্পানি সেনা ব্যর্থ হয়ে ফিরে এসেছে। একজন চুয়ারকেও ধরা যায়নি। জমিদার ভয়ে পালিয়ে যাচ্ছিলেন। দুর্জন সিংহের দলবল তাকে আক্রমণ করে মেরে ফেলেছে। মৌজার সমস্ত কাগজপত্র লুট করে নিয়ে গেছে। কর্ণগড়ের কাছে একটা বড় গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। 7 পাটি পুরোপুরি বিদ্রোহীদের কবজায়। আনন্দপুর গ্রামে আগের দিন 2000 চুয়ার জমায়েত হয়ে লুটপাট চালিয়েছে। লুটেরাদের নেতা ছিল গোবর্ধন। লুটপাটের পর মোহনলাল নামের এক সর্দার সেখানে হাজির হয়। সে জানিয়ে গেছে যে গ্রামবাসীরা তার নির্দেশ মেনে চললে কোনো অত্যাচার হবে না। না মানলে গ্রামবাসীদের তরবারির কোপে কেটে আগুন জ্বালিয়ে দেওয়া হবে গ্রামে। সর্দারের এক নির্দেশেই বন্ধ হয়ে গেল লুটপাট। কোথায় যেন নেতৃত্ব ও অনুগত্যের গন্ধ পাচ্ছে কোম্পানি। নিছক লুটপাটের জন্য এত গোলমাল হচ্ছে না। সমস্তটা হচ্ছে পরিকল্পনা মেনে। গ্রামের পর গ্রাম বিধ্বংসী বিদ্রোহে চলে যাচ্ছে। আড়াল থেকে কেউ নেতৃত্ব দিচ্ছে এদের। কে সে? আচ্ছা, এই মন্দিরে যে পুজো করেন ভট্টাচ, উনি কি বাকি মন্দিরগুলোতেও পুজো করেন? হ্যাঁ হ্যাঁ, উনি আমাদের গ্রামের পুরোহিত। উনি সব জায়গাতেই পুজো করেন। আচ্ছা, এই মন্দিরে যে মূর্তি আছে সেই মূর্তি কি প্রাচীন মূর্তি?
দেখুন, এই মূর্তি বলা হয় রানী শিরোমণি পুজো করতেন, কিন্তু এই মন্দির এমনই ভেঙে পড়েছিল যে পরবর্তীকালে ওই নতুন মন্দিরও তৈরি করা হয় এবং সেখানে দেবীর স্থাপনা করে ওখানেও পুজো করা শুরু করেন শিরোমণি। এই মন্দিরে এখনো তাহলে দেবী মূর্তি আছে? হ্যাঁ, দেবী মূর্তি আছে, অবশ্যই আছে। তাহলে শিরোমণি কোন দেবীর উপাসনা করতেন? এই মন্দির আসলে ছিল রামেশ্বর ভট্টাচার্যের সাধনা স্থল। শিরোমণি খুব সম্ভবত দুই মন্দিরেই পুজো করতেন, তবে ওই মহাদেবের মন্দিরের সাথে যে লাগোয়া মন্দির সেটাই বেশি বিখ্যাত। এটার কথা সবাই ভুলেই গেছে, তবে প্রাচীন বেশি এইটি। এখন যে মন্দিরে মূল পুজো হয় বলা হয় শিবায়ন কাব্যের রচয়িতা কবি রামেশ্বর ভট্টাচার্য এই মন্দিরে বসেই নাকি তার কাব্য রচনা করেছিলেন। তার এই কাব্যে কর্ণগড়ের রাজপরিবারের বর্ণনা আছে। নামে মহামায়া মন্দির হলেও কর্ণগড়ের এই মন্দিরে একই সঙ্গে দেবী বগলারও বিগ্রহ আছে। মহামায়া মন্দিরের প্রবেশদ্বারে আছে ৭৫ ফুট উঁচু পাথরের তোরণ। এখানে দেবীকে নানা পদ দিয়ে পুজো দেওয়া হয়। দেবীর আমিষভোগ প্রথাও প্রচলিত আছে। মন্দিরের চত্বরে রয়েছে সিদ্ধিকুণ্ড, সেই জল শুধু দেবীর অন্ন ও পুজোর কাজে লাগে। আর এমনভাবে সেই কুণ্ড ঘেরা, বুঝলেন, যে সেখানে প্রায় আলোই পৌঁছয় না, কিন্তু কখনো এই কুণ্ডের জল নষ্ট হয় না। এটা খুব অদ্ভুত ব্যাপার। আর একটা ব্যাপার কি জানেন, যতই গরম পড়ুক না কেন এই কুণ্ডের জল কখনো শুকিয়েও যায় না। বুঝলেন, অদ্ভুত ব্যাপার। এই মন্দির ঘিরে রয়েছে এক সিদ্ধ পুরুষের কাহিনীও। তিনি এই মন্দিরেই সিদ্ধি লাভ করেছিলেন। বিশেষ তিথিতে তার ভক্তরা এই মন্দিরে আসেন, ভিড় করেন গুরু পূর্ণিমার দিন। ভক্তদের বিশ্বাস যে এই মন্দিরে এসে প্রার্থনা করলে দেবী তাদের মনস্কামনা পূরণ করবেন। আর এই পুরনো মন্দিরে কিসের বিগ্রহ আছে? এখানে আছেন দেবী কালী। গ্রামের পথ একে বেঁকে পুকুর পাড় দিয়ে ওরা এগিয়ে চলল মন্দিরের দিকে। এই সময় সন্দীপের ফোন বাজল। সন্দীপ বলল, সায়ন ফোন করেছে। কথাবার্তা শেষ করে নীলুদাকে সন্দীপ বলল, সায়ন থানায় কমপ্লেন করে ফিরে আসার পর লোকাল লোকেদের মধ্যে একটু গন্ডগোল দেখা যাচ্ছে। আসলে অনেকেই সুলতান সিং এর সাথে বিরোধে থাকতে চায় না। সায়ন আপাতত ভাবছে সুরঙ্গের শটটা নিয়ে নেবে, আর তারপরে বলল চুয়ারের যে বড় স্কেলে শটটা নেবে ভেবেছিল সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করবে। কিন্তু রানীর কিছু কাল্পনিক শট নিতে হবে। কাল্পনিক শট মানে? কাল্পনিক শট মানে যেটা সত্যি ঘটেনি, সিনেমার প্রয়োজনে নেওয়া হচ্ছে। যেমন? এখানে তো রানী আসলে গল্পের হিরোইন, তো শুধু উনি বসে থাকবেন আর প্ল্যান করবেন, সেটার থেকে বেটার দেখানো হবে উনিও যুদ্ধে নেমেছেন। সেজন্য ঘোড়ার ব্যবস্থা করতে গেছে শুভ। শুভ্রা ঘোড়ায় চড়তে পারে? সেটা তো জিজ্ঞাসা করিনি। নিশ্চয়ই পারে। ছেলেটা যে শুধু সিনেমা নিয়ে ভাবে সেটা আমি বুঝতে পেরেছি। বলি ওই আগুন লাগার মধ্যে ওই শটটা কেউ তোলার কথা ভাবে না। হ্যাঁ, তাই জিজ্ঞেস করছিল যে আমরা থাকবো কিনা, নাকি শরীর ঠিকঠাক না থাকলে বাড়ি যেতে পারি। নীলুদা, তোমার শরীর ঠিক আছে? হ্যাঁ, তুই ঠিকঠাক তো? ঠিক আছে। তাহলে ফেরার প্রশ্ন আসেই না। এর শেষ দেখেই আমি ফিরব। দেখি কত বেড়েছে সুলতান সিং, আর এই মাথাগুলোর রহস্যই বা কি। হ্যাঁ, আমিও সেটাই বলেছি। এখন ফেরার প্রশ্নই ওঠে না। আচ্ছা, তোমার কি মনে হয় এটা লোকনাথের কাজ? না, লোকনাথের এত সাহস হবে না। সুলতান সিং আছে এর পেছনে। তবে যদি না... সবাই থমকে দাঁড়ালো ঘনশ্যামের চিৎকারে। পালাচ্ছে! সবাই দেখল দূরে মন্দিরের ভেতর থেকে ছুটে বেরোচ্ছে একজন। কেউ কিছু বোঝার আগেই তীরের মতো একটা শরীর ছুটে গেল ওইদিকে। নীলুদা! প্রাথমিক বিস্ময়ের ধাক্কা সামলে নীলুদার পেছন পেছন দৌড়ালো ওরা। ততক্ষণে নীলুদা অনেকটা এগিয়ে গেছে, আর ওই লোকটাকে আর দেখা যাচ্ছে না। কিছুক্ষণের মধ্যে নীলুদাও চোখের আড়াল হয়ে গেল। এদিকে ওরা দৌড়ে এসে থমকে দাঁড়ালো মন্দিরের সামনে। সেখানে রচনা হয়েছে এক বীভৎস দৃশ্যের। মন্দিরের সামনেটা রক্তে ভেসে যাচ্ছে, আর সেই রক্তের মধ্যেই পড়ে আছেন বৃদ্ধ পুরোহিত।
বুকে ছুরির আঘাত। ইন্সপেক্টর নিচু হয়ে দেখে বলল, এখনো বেঁচে আছেন, দ্রুত অ্যাম্বুলেন্স দরকার। ইন্সপেক্টর দ্রুত গতিতে ফোন করলেন অ্যাম্বুলেন্সে। আচ্ছা, এখানে কাছাকাছি হসপিটালটা কোথায়? 3-4 কিলোমিটার দূরেই একটা হসপিটাল আছে। ঠিক আছে, ওনাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। সন্দীপ ততক্ষণে রুমাল দিয়ে রক্তটা বন্ধ করার চেষ্টা করছে। নীলুদা ততক্ষণে হাঁপাতে হাঁপাতে ফিরে এলো, বলল, প্রায় ধরে ফেলেছিলাম, জায়গাটা ঠিক চেনা নয় তাই পালালো। আরে তোমরা এত সময় লাগালে? এদিকে কি ভয়ঙ্কর অবস্থা দেখেছো? হ্যাঁ দেখছি তো, আসলে লোকটাকে ঝোপঝাড়ের মধ্যে খুঁজতে গিয়ে দেরি হয়ে গেল, যেন পুরো ভ্যানিশ হয়ে গেল। ফোন করার কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স চলে এলো। অ্যাম্বুলেন্সে বৃদ্ধকে তুলে নিয়ে যাওয়া হলো। এটাও কি সুলতান সিং এর কাজ নাকি লোকনাথ? আমার তো মনে হয় লোকনাথ, ওকেই তো এদিকে আসতে দেখা গেছে। কিন্তু লোকটা এখানে এসেছিল কেন, আর পুরোহিতকে মারলই বা কেন? মন্দিরের ভেতরটাতে একটু অন্ধকার, ভেতরে কালী মূর্তি রয়েছে। সাবধানে রক্ত বেরিয়ে মূর্তির সামনে গেল নীলুদা। তারপর মোবাইলের টর্চটা বার করে এদিক ওদিক দেখতে লাগল। ইন্সপেক্টর আর সন্দীপ ঘনশ্যামও ভেতরে এসে এদিক ওদিক দেখতে লাগল। হঠাৎ নীলুদা বলল, আচ্ছা, কালী মূর্তির এই হাতে একটা মাথা থাকে না? সবাই ঘুরে তাকালো সেদিকে। নীলুদা দেখাচ্ছে কালী মূর্তির বাঁ দিকের নিচের হাতটাতে, যেখানে একটা মাথা ঝোলার কথা। হ্যাঁ ছিল তো, একটা একটা ধাতুর মাথা ছিল। ধাতুর মাথা? কেন? না কেন তো সেটা জানি না, ছোটবেলা থেকেই দেখে আসছি। সেটা গেল কোথায়? সেটা নিয়ে এখন কি হবে? সেটার জন্যই খুনটা বা এই খুনের চেষ্টাটা হয়েছে। সুলতান সিং বা যেই হোক এসে এই মাথাটা চেয়েছিল, ইনি দিতে অস্বীকার করেন। সেখান থেকেই তর্ক আর বুকে ছুরি বসিয়ে দেয়। তারপরে কালী মূর্তির হাত থেকে মাথাটা খুলে নেয়। এত কিছু কি করে বলছেন আপনি? মাথায় চোটের ফলে অজ্ঞান হয়ে গেছে। এ দেখুন ভালো করে। লক্ষ্য করে দেখা গেল কালী মূর্তির খালি হাতে একটু রক্তের দাগ লেগে আছে। বুকে যে ছুরি বসিয়েছিল তার ফলে কিছুটা রক্ত ছিটকে এসে হাতে লাগে। সেটা এতটা খেয়াল করেনি এতটাই, সেই হাতেই মুন্ডুটা খুলে নেয়। নীলুদা, এটা ছিল মানুষের মুন্ডু? এটাই কি তাহলে? হ্যাঁ, আমার মনে হয় এটাই ছিল 4 নম্বর মাথা। তাহলে জ্বরটা একটু একটু করে ছাড়ছে রে। এখন 2টো মাথা আমাদের কাছে, 2টো ওদের কাছে। সুতরাং খেলার ফলাফল 2-2। উইনিং গোলটা কে করে সেটাই দেখার। খেলা কিন্তু জমে গেছে। দাবানল ছড়িয়ে পড়েছে, কিন্তু শুধু এসব করে উল্লসিত হলে চলবে না। মনে রাখতে হবে আমাদের সরাসরি আক্রমণ করতে হবে। মেদিনীপুর শহরে আক্রমণ হবে, সরকারি অফিসে কাছারিতে আগুন লাগিয়ে দেবে পাইকরা। কখন? সময় আসুক। কর্ণগড়ে সেনা মোতায়েন হলেই শহরে সেনা কমে যাবে। চারদিকে বিদ্রোহ ঠেকাতে সেনাদের পাঠানো হবে। মেদিনীপুর শহরে ওরা দুর্বল হয়ে পড়লেই আঘাত হানা হবে। কর্ণগড়ে সেনা আসবে? হ্যাঁ, আমি বলেছি বিদ্রোহের ভয়ে আমি আত্মরক্ষা করতে সেনা চাই। বাহ, তাহলে তো আপনার উপর আর সন্দেহ আসবেই না। হ্যাঁ, কিন্তু কিন্তু সাবধান থাকা দরকার। চারিদিকে মির্জাফররা আছে। বিদ্রোহীদের সম্পর্কে মানুষের কাছে ভুল ধারণা পৌঁছাচ্ছে। জুয়ার, ডাকাত, লুটেরা এসব ভাবছে। গরিব মানুষেরা পাশে আছে, মাতব্বর লোকেদের ওপরই আক্রমণ হচ্ছে। ইংরেজদের খাজনা ব্যবস্থার বিরুদ্ধে কি ওরা কোনো প্রতিবাদ জানিয়েছে? নিজেদের সুযোগ সুবিধা দেখেছে স্রেফ। ধানের গোলা পোড়ালে ফসল নষ্ট হচ্ছে। অতএব সরকারের সম্পত্তি আঘাত করলে তবেই খাজনা বন্ধ হবে। খাজনা আদায় না করতে পেরে ওদের ঘুম ছুটে যাবে। আর এদিকে তহসিলদার, ইজারাদার, এদেশের লোকজন ইংরেজদের হয়ে খাজনা আদায় করবে আর অত্যাচার চালাবে। মানুষ ক্ষেপে ছিল, আক্রোশ তো মেটাবেই।
সরকারি কাছারি অফিস গোলাগুলোয় আক্রমণ চালিয়ে যেতে হবে। দেখলাম মেদিনীপুর শহর ভয়ে কাঁপছে, সেনা ছাউনিতেও চাপা আতঙ্ক রয়েছে। আশেপাশের জায়গা থেকে হাবিলদার, দারোগা, বরকন্দাজ সবাই পালিয়ে আশ্রয় নিয়েছে শহরে। সন্ধ্যের পর কালেক্টর, ম্যাজিস্ট্রেট কেউই বাংলার বাইরে বেরোচ্ছে না। তার মানে ইংরেজদের দল ভয়ে কুঁকড়ে যাচ্ছে, এমনটাই তো চেয়েছিলাম। 30 বছর ধরে লুটপাট চালাচ্ছে, শুষে নিচ্ছে, রাজস্ব আদায়ের নামে অত্যাচার করে যাচ্ছে। এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে। সমস্ত জমিদারদের একজোট করতে সময় লাগছে, তবে একজোট হলে শহরে অল্প সেনার সুযোগ নিয়ে শহর আক্রমণ করতে হবে। তাহলেই আমাদের পরিকল্পনায় আমরা সফল হব। এদেশে এসে বাণিজ্য করবে, শাসন চালাবে না। ওদের হটিয়ে দিতে পারলে বুঝবো আমরা জিতে গেছি। ওদিকে মোহনলালকে তৈরি থাকতে বলো, কিন্তু গোবর্ধন ওকে নিয়ে আবাসগড় থেকে মেদিনীপুর যাবে। 400 থেকে 500 লোক 6 মাইল দূরের শহর আক্রমণ করলে গোড়ারা পালানোর পথ পাবে না। সমস্ত বিদ্রোহী জমিদারদের কাছে আমার পরিকল্পনা পৌঁছে দাও এখনই। সরকার পড়লে তাদের পাইক এবং সর্দাররাও যোগ দেবে। খুব দ্রুত শহর আক্রমণ করে অফিস কাছারি জ্বালিয়ে দিতে হবে। ইংরেজদের মধু ভাণ্ডার হলো কোষাগার, আর কোষাগার লুট করলে ওরা ভয়ে দুঃখে আধমরা হয়ে পড়বে। আচ্ছা, কোষাগারের খবর জোগাড় করতে পেরেছ? খবর পেয়েছি কালেক্টরেটে কোষাগার আছে। ওরা বলে অবশ্য ট্রেজারি মাত্র 27 জন পাহারার দায়িত্বে রয়েছে। ওদের সেনাবল কম, ট্রেজারিতে বেশি রক্ষী মোতায়েন করতে নাকি পারছে না। এই সুযোগ, জমিদারদের কাছে দূত পাঠাও। 2-3 দিনের মধ্যে ওদের আঘাত হানতে হবে। ওদিকে গোপন সূত্রে কোম্পানির কাছে খবর এসেছে যে চুয়াররা মেদিনীপুর শহর আজ রাতে বা কাল লুট করবে। সারা শহরে আতঙ্ক নেমে এসেছে। কদিন ধরেই রাস্তাঘাট শুনশান। দিনের বেলাতেও শহরের কেউ বেরোতে সাহস করছে না। চুয়াররা আক্রমণ করতে পারে এই আতঙ্কে অনেক লোক শহর ছেড়ে পালিয়ে যাচ্ছে। বোধহয় সমস্ত শহরই জনশূন্য হয়ে পড়বে। চুয়াররা হয়তো আজ রাতেই শহর আক্রমণ করবে। লুটপাট চালিয়ে শহর ছাড়খাড় করে দেবে ডাকাতের দল। এসেছেন কর্নেল ইলবার্ট আর ফার্গুসন। 26 বছর ধরে একেবারে শুরু থেকে কোম্পানির বিশ্বস্ত কর্মী ফার্গুসন। লেফটেন্যান্ট কর্নেল থেকে পরে ঘাটশিলার রেসিডেন্ট হয়েছিলেন। কোম্পানিতে তার কর্তৃত্ব সাংঘাতিক। তিনি বললেন, গোলমালের মেইন প্লেসগুলো স্পট করেছেন? ইয়েস। ম্যাপে আঙুল রেখে দেখালেন ইমহফ। তিনি মেদিনীপুরের দায়িত্বপ্রাপ্ত অফিসার। এই দেখুন, সাতপাটে, বাহাদুরপুর, আনন্দপুর, শালবনী, কর্ণগড়। সাতপাটের চৌকি জ্বালিয়ে দিয়েছে। বাহাদুরপুরে ভয়ে কেউ রাজস্ব আদায় যাচ্ছে না। আনন্দপুরে বাজার আর কাছারি ধানের গোলা জ্বালানো হয়েছে। সরকারি শস্য নষ্ট হয়েছে প্রচুর। কার আন্ডার ওই জায়গাগুলো? কর্ণগড় জমিদারির মধ্যে পড়ে। রানী শিরোমণি আছেন। আই সি। রানী থামাতে পারছেন না? রানীর সেনা নেই? কম। জমিদারি ম্যানেজমেন্ট সরকারের হাতে, কোষাগারের নিরাপত্তার জন্য। ওতেই হবে। একজন বেটে খাটো চেহারার মানুষ, পরনে হাঁটু অব্দি ধুতি আর সাদা ফতুয়া, প্রায় চুপি চুপি হেঁটে এলো ফার্গুসনের কাছে। রানীর আগের নায়েব এখন আমাদের খবর দেয়। নাম কি? যুগল কিশোর। কি খবর আছে? ওই নারাজল থেকে 4 খান গরুর গাড়ি বোঝাই অস্ত্র শস্ত্র গোলা বারুদ রানীর কেল্লায় আনা হয়েছিল। সে খবর আগেই জানিয়েছিলুম। ফার্গুসন অবশ্য খবরটা আগেই পেয়েছেন। ইমহপই বলেছেন। ইমহপের মনে রানীর প্রতি সন্দেহ জেগেছে। চুয়ারদের আক্রমণ ঠেকানোর জন্য এত অস্ত্র আনা হয়েছে, অসম্ভব। নতুন কোনো খবর আছে? আগে হ্যাঁ আছে। সব অশান্তি রানীর ইশারায় হচ্ছে। গড়ের চারপাশে
বদমাসের দল জড়ো হচ্ছে রোজ রোজ। এত খবর জানলে কিভাবে? প্রাণের মায়া ত্যাগ করে বের করেছি আমি। রাতের পর রাত জেগে ঝোপের আড়ালে বসে থেকেছি। কষ্ট কি কম হয়েছে? এত কষ্টে তোমার লাভ? লাভ বলছেন? লাভ তো বটেই। পয়সা করি বিস্তার করেছি। রায়ের জমি, সবজির গুদাম, হরেক রকম কাজ বাজের অভাব নাই। এখন এখন কর্ণগড়ের রাজা হতে চাই। কালেক্টর সাহেবকে আমি বলেছি আমি ঢের বেশি খাজনা দেব। এখন যা পান তার থেকে অনেক অনেক বেশি। আমি বলছি তো, আমাকে বসিয়ে দিন। ঢুকবো কিভাবে? আগে কর্ণগড় রাজবাড়ি আক্রমণ করার রাস্তা জানো? সৈন্য সামন্ত কম, দাঁড়াতেই পারবে না। গোপন পথ একখানা আছে, পালানোর চেষ্টা করতে পারে মাথারা। যতদিন ছিল খোঁজার চেষ্টা কম করিনি। আন্দাজে বুঝেছি ওই মহামায়া আর দন্তেশ্বর মন্দিরের মাঝখানে একখানা সুড়ঙ্গ আছে। ঠিক কোথায় আছে তা জানি না, কোথায় পৌঁছেছে তা বুঝতে পারিনি। ওদিকটা নজর রাখবেন সাহেব। শহর আক্রমণের ব্যাপারে জানো? আরে না সাহেব, আর দিনে ওদিক পানি যায় না। যাওয়া মানেই মেরে ফেলবে। বন বাঁধা ঠেঙিয়ে ঘুরে এসেছি। ওই রানীর এক পুরনো পাইকের চোখে আর একটু হলেই ধরা পড়ে যাচ্ছিল। বাবা, ভুলেও যাচ্ছি না আর। দুজনকে ওরা ওই ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে গাছে। বাবা, আর যাই। দ্রুত নিঃশ্বাস নেয় যুগল কিশোর। যা সন্দেহ করেছিলেন মিলে যাচ্ছে। কর্ণগড় রাজ্যের মধ্যেই যত বিশৃঙ্খলা ও অশান্তি ঘটে যাচ্ছিল, রানীর উৎসাহ ছাড়া এত সাহস পেত না চুয়াটরা। রানী আবার প্রাণ বাঁচানোর জন্য কোম্পানি সেনা চেয়েছিলেন। কি চালাকি! ব্রিটিশদের নাকের ডগায় বসে চোখে ধুলো দেওয়া, বোকা বানানো। রানী এত মানুষকে খেপিয়ে দিয়েছেন, লেলিয়ে দিয়েছেন কোম্পানির বিরুদ্ধে। শেষ দেখেই ছাড়বেন ফার্গুসন। তার নেতৃত্বে এত মানুষ ৩০০ কিমি এলাকা জুড়ে আগুন জ্বালিয়ে দিচ্ছে। আনন্দপুরে আবার হানা দিয়েছে লুটেরার দল। একটি শস্যগুলা অক্ষত ছিল এতদিন, শস্যগুলায় আগুন লাগিয়ে দিয়েছে। শস্যগুলা পুড়ে একেবারে ছাড়খাড়। আশ্চর্য ব্যাপার, নষ্ট করে দিয়ে গেল চুয়াররা, লুটপাট করেনি। ইমহভ হতাশ ভাবে মাথা ঝাঁকালেন। ওদের ঔদ্ধত্য আর অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। আনন্দপুর কর্ণগড় জমিদারির মধ্যে পড়ে? হ্যাঁ। আমার সন্দেহ সত্যি হচ্ছে। ওখানকার রানী ইন্ধন যোগাচ্ছেন। আমিও তেমন অনুমান করেছিলাম, শুধু সঠিক প্রমাণটা দরকার ছিল। আরো 2 কোম্পানি সেনা চলে এসেছে। অ্যাকশনেই নামার সময় হয়েছে। সুড়ঙ্গর শটগুলো বেশ ভালো এসেছে তো। সুড়ঙ্গটি আবিষ্কার হয়ে গিয়ে আমাদের কাজের কিন্তু বেশ সুবিধা হলো। সায়ন বলল, কথা হচ্ছিল শিরোমণির পালানোর দৃশ্যের শুটিংয়ের ভিডিওটা দেখতে দেখতে। আচ্ছা, ওই পুরোহিত এখন কেমন আছেন? এখনো জ্ঞান ফেরেনি, এক্ষুনি কিছু বলা যাচ্ছে না। আর ওই সুলতান সিং বা ওই লোকনাথের কোনো খবর পাওয়া গেল? না, এখনো কোনো খবর পাওয়া যায়নি। আরে লোকগুলো কি হাওয়ায় মিলিয়ে গেল নাকি? জানি না, তবে এটুকু বুঝতে পারছি বিপদ এখনো কাটেনি। কেন এরকম বলে মনে হচ্ছে কেন? দেখো, আমি যে সেই পঞ্চমন্ডির আসনের কথা বলেছিলাম, সেই অনুযায়ী কিন্তু 4টি খুলি আবিষ্কার হয়ে গেছে। বাকি আছে শুধু সাপের খুলি। এই 5টা খুলি দিয়ে কি এই রহস্যের সমাধান হবে বলে তোমার মনে হচ্ছে? ধরে নাও তুমি সাপের খুলি পেলে, তাহলে কি রহস্যের সমাধান হয়ে যাবে? সন্দীপ, তোমার কি মনে হয়? জানি না, কিন্তু এটুকু বুঝতে পারছি সুলতান সিং এইগুলো খুঁজে বেড়াচ্ছে। আচ্ছা নীলুদা, তোমার কি মনে হয় এই 5টা খুলির মধ্যেই শিরোমণির গুপ্তধনের ঠিকানা লুকোনো আছে? সেটা ছাড়া তো আর কোনো কারণ হতে পারে না এগুলোর পেছনে দৌড়নোর। এদিকে দেখো। নীলুদা চোখ স্ক্রিনের দিকে।
শুভ্রাকে কিন্তু আর একদমই শুভ্রা বলে মনে হচ্ছে না, মনে হচ্ছে ওই রানী শিরোমণি। এটা কিন্তু একদম ঠিক বলেছ। আর মেয়েটা অদ্ভুতভাবে গ্রামের লোকজনের সঙ্গে একেবারে মিশে গেছে, ওদের সঙ্গে বসে খাওয়া দাওয়া করে, ওদের সমস্যা শুনে যেন ওইখানে সমাধান করতে এসেছে। সেটা না হলেও গ্রামের লোকেরা ওকে শিরোমণি বলেই মনে করছে। ভক্তিভাব কিন্তু এখনো কমেনি। সেটা বুঝতে পেরেছি, সেটা যতক্ষণ না আমাদের শুটিংয়ের কোনো ক্ষতি করছে ততক্ষণই ভালো। অতিভক্তি আবার চোরের লক্ষণ কিনা, তাই ভাবছি। আচ্ছা সায়ন, তুমি বলছিলে যে রানীকে একটা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করছে এরকম দেখিয়ে দেবে। হ্যাঁ, আমার মনে হয় তাতে রানীর চরিত্রটা ভালোভাবে আরও ফুটে উঠবে, যে উনি শুধুমাত্র ওখানকার বিদ্রোহীদের সমর্থন করেছেন তাই না, প্রয়োজনে অস্ত্রও ধরেছেন। তা কিরকম বানাতে চাইছো দৃশ্যটা? দৃশ্যটা এরকম হতে পারে, দূরের কোনো এক দুর্গ বা খোলা মাঠের ওপরে মুখোমুখি যুদ্ধ চলছে, সৈনিকরা ভয় পিছিয়ে আসছে। সেই সময় ঘোড়ার পিঠে চড়ে খোলা তরোয়াল নিয়ে মাঠে প্রবেশ করছেন শিরোমণি, এবং সেই খণ্ডযুদ্ধে তিনি জয়লাভ করছেন। এতে করে যে সুবিধাটা পাবো, শিরোমণিকে একটা হিরোইন দিয়ে প্রতিষ্ঠা করা যাবে, নইলে ব্যাপারটা বড় যান্ত্রিক হয়ে যাবে। ঠিকই বলেছ। এই শটটা নেবে কোথায়? আমি তো ভাবছি মন্দির থেকে রানী প্রণাম করে বেরোবেন, আর তারপরে যুদ্ধটা যে কোনো একটা বন বা জঙ্গলের মধ্যে নিয়ে নেব। তারপরে তিনি আবার আসবেন এবং শিবের কাছে অস্ত্র রেখে দেবেন। তাহলে ব্যাপারটা এরকম দেখানো যায় যে ওই রানীর সঙ্গে খণ্ডযুদ্ধের সময় মারা যায় রানীর খুব প্রিয় কোনো প্রজা, তারপর থেকে রানী আর তরোয়াল হাতে নেননি। হ্যাঁ, সেরকমও হয়। ওই সময় শুভ্রা ঘরে এলো, বলল, কি খবর সব? আরে এই তো বলো, তোমার শিরোমণি অবতার কিন্তু হিট হতে চলেছে। হলেই ভালো। আচ্ছা, যেটা বলতে এলাম বলি, এখানে না কাল একটা কিছু উৎসব আছে, গ্রামের অনেকে আমায় যেতে বলেছে তোমাদেরও যেন নিয়ে যাই। কি উৎসব? কি হয়? চিতি অমাবস্যা। সেটা কি? একটা স্থানীয় লোক পার্বণ, তবে এই উৎসবের ব্যাপ্তি অনেক বেশি। সাধারণত শ্রাবণ মাসে হয়। চিতি হলো এক ধরনের সাপ, জানি এদিকে খুব বেরোয়, মানে যাতে ওই সাপ না বেরোয় তার জন্যই পূজা দেওয়া হয়, তাই তো? বুঝতে পেরেছি। কিচ্ছু ওজনই। চিতি হলো এক ধরনের পিঠে। এদিন গ্রামের প্রত্যেকটা বাড়িতে নানান ধরনের পিঠে তৈরি হলেও চিতি পিঠে আবশ্যিক, তাই এই অমাবস্যাকে বলা হয় চিতি অমাবস্যা। আচ্ছা, তা এই পিঠের স্পেশালিটি কি? চিতি পিঠে চালের তৈরি। চাল ভিজিয়ে শিলনোড়া দিয়ে বাটার পর এর সঙ্গে নারকেলের গুঁড়ো মিশিয়ে দেওয়া হয়, তারপরে উনুনে তেলানি সরা চাপা দেওয়া হয়। হ্যাঁ, সরা তো জানি, ওই মাটির প্লেটের মতো হাঁড়ি বা কলসির উপর চাপা দিয়ে ব্যবহার করা হয়, কিন্তু তেলামিটা কি? ওটাও একটা মাটির তৈরি এক ধরনের পাত্র, অনেকটা অর্ধগোলাকৃতি থালার মতো। এইভাবে একটা করে চিতি পিঠে তৈরি করা হয়। এই পিঠে তৈরি করে প্রথমে পুকুরে দেওয়া হয়, তারপর গেরস্তেরা সবাই খায়। কেন পুকুরে দেয় কেন? এর পেছনেও কিন্তু একটা লোকধারণা প্রচলিত আছে। পুকুরে থাকে গুজ্জরি, মানে ওই ছোট ছোট গেঁড়ি। এই সময় ধান গাছের গোড়াতে এই গেঁড়ি প্রচুর পরিমাণে থাকে। আগে এই সময় তো ধান রোপণ হতো না, হলেও ওই নামমাত্র। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ধান বোনা হতো, শ্রাবণ ভাদ্র মাসে জমি বাছা হতো, অর্থাৎ জমিতে ডান হাঁটু মুড়ে আগাছাগুলো উপড়ে ফেলে জমিতে পুঁতে ফেলা হতো। হাত ভেজা থাকায় এই সময় গুজ্জরি গেঁড়িতে হাত কেটে যাওয়ার সম্ভাবনা খুব থাকে। গ্রামীণ মানুষের বিশ্বাস ছিল চিতি অমাবস্যায় পুকুরে গুজ্জরি গেঁড়াকে চিতি পিঠে খাওয়ালে গুজ্জরি গেঁড়িতে আর হাত কাটবে না, তাই জন্যেই এই উৎসব। বাবা, তুমি এসব জানলে কি করে? আমিও জানতাম না, তোমরা যেমন ভাবে জানতে পারলে আমিও ঠিক সেইভাবেই জানতে পেরেছি। মানে প্রশ্ন করে। যারা এসেছিল তাদের প্রশ্ন করলাম, সেখান থেকেই জানতে পারলাম। তা তোমরা যাবে কিনা বলো? দেখছি, একটু কাজটা দেখে নি তারপর। সায়ন বলল। মনিটরে শটের ভিডিও চলে যাচ্ছিল,
কেউ খেয়াল করেনি। হঠাৎ নীলুদা বলল, এই একবার থামা তো এখানে এখানে। হ্যাঁ, কি হলো নীলুদা? এই যে একটু একটু আগে করো ভিডিওটা, একটা জিনিস দেখলাম মনে হলো। আস্তে আস্তে ভিডিওটা একটু পিছিয়ে নিয়ে যাওয়া হলো। এইখানে এইখানে, ব্যাস ব্যাস। হ্যাঁ, স্ক্রিনে তখন শিরোমণি সুড়ঙ্গ থেকে উঠে মন্দির থেকে বেরিয়ে যাওয়ার সিন চলছে। নীলুদা ঠিক সেখানেই থামতে বলল। সবাই ভালো করে দেখল। জায়গাটা দেখো, ভালো করে দেখো। মন্দিরের শিবলিঙ্গকে জড়িয়ে ওঠা সাপের দিকে দেখাচ্ছে নীলুদা। সন্দীপ প্রথম দেখতে পেল জিনিসটা। সাপের ফণার ওপরে রাজবাড়ির সেই চিহ্নটা দেখা যাচ্ছে। এর মানে কি বুঝতে পারছিস না? তার মানে কি এটাই? হ্যাঁ, এটাই মনে হচ্ছে সেই শেষ মাথাটা। আমাদের আর দেরি করা ঠিক হবে না, যেতে হবে। সন্দীপ আর নীলুদা উঠে পড়ল। সায়ন বলল, তার মানে ওই মাথাটা এতদিন ওইখানেই ছিল। আচ্ছা, কেউ কি লক্ষ্য করেনি সেটা? করেছে, হয়তো বুঝতে পারেনি। ঠিক যেমন ভাবে বুঝতে পারেনি কালীর হাতে ঝোলানো মাথাটার রহস্য। তাড়াতাড়ি যেতে হবে, নইলে এটাও বেহাত হয়ে যেতে পারে। কিন্তু ওটা আনবে কি করে? এরকম ভাবে নিয়ে এলে তো হইচই পড়ে যাবে। সেটা দেখছি, কিন্তু না আনলে ওটা হাতছাড়া হয়ে যাবে, ওটা নিশ্চিত। পুজোয় বসেছেন রানী শিরোমণি। খুব নিঃসঙ্গ লাগছে তার। চুয়ার বিদ্রোহ এখন চরম পর্যায়ে চলছে, কিন্তু কোম্পানি ধীরে ধীরে তাদের শক্তির তেজ বাড়াচ্ছে। অনেক হতাহত হচ্ছে। এই যুদ্ধটা জিততে চেয়েছিলেন তিনি, কিন্তু মনে হচ্ছে না তার এই স্বপ্ন সফল হবে। দরজার কাছ থেকে একজন পাইক বলল, মহারানী, মহারানী, একজন ধরা পড়েছে। কে? একজন সাধু চারিদিকে ঘুরছিল। লোকেরা তাকে ধরে নিয়ে এসেছে। মনে হচ্ছে কোম্পানির চর। আপনার কাছে বিচারের জন্য নিয়ে এসেছি। শিরোমণি এসে সাধুর দিকে তাকালেন। সাদা ধুতি, খালিকা, চোখ দুটো যেন জ্বলছে। সেই চোখের দিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে গেলেন তিনি। ধীরে ধীরে পাইককে বললেন, সাধুকে এখানে রেখে যাও, একান্তে আমার ওর সাথে কিছু কথা আছে। মন্দিরে মুখোমুখি সাধু আর শিরোমণি দুজনেই তাকিয়ে আছেন দুজনের দিকে। তুমি? হ্যাঁ, আমি জনার্দন। কি কি করছিলে এখানে? কেন এসেছো? তোমার কাছে এসেছিলাম। তুমি এখন রানী হয়েছ, প্রজারা তোমার ভালো মন্দের দেখভাল করে। ভালোই আছো? বয়স অনেক হয়েছে জনার্দন, এখন আর এসব নিয়ে ভাবি না। তা তুমি সাধু হলে কেন? আর এতদিন পরে ফিরেই বা এলে কেন? তুমি রাজাকে বিয়ে করে কর্ণকরের রানী হলে। ভেবেছিলাম তোমাকে বিয়ে করে সংসার করব। তুমি চলে গেলে আমার আর কিছুই করার ছিল না। তুমি তো আমায় ঠকিয়ে চলে গেলে। ভুল ভুল বলছো জনার্দন, তুমি ভুল বলছো। বিয়ের প্রস্তাব রাজবাড়ি থেকে এসেছিল। আমাদের সাধারণ ঘর ছিল, আর রাজার প্রস্তাব মানে তো নির্দেশ। তা কি করে অমান্য করি? আর এখন এই বয়সে এসে এসব নিয়ে চিন্তা করে কোনো লাভ আছে? এখন এসব কথায় কি লাভ? তুমি তো সাধু হয়েছ। সাধুর তো কোনো আসক্তি থাকে না। তুমি তো বৈরাগী। এতদিন আগের কথা তবু তুমি মনের মধ্যে রেখে দিয়েছ। তোমার জন্যই আমি সাধু হয়েছি। আমার জীবনটা অন্যরকম হতে পারত। সবার জীবন অন্যরকম হতে পারত, কিন্তু তা হয় না। যার কপালে যা লেখা আছে সেটাই হবে। তোমার ভাগ্য ভালো, তোমাকে পাইকরা ধরে আমার কাছে এনেছে। অন্য সময় হলে তোমাকে মেরে গাছে ঝুলিয়ে দিত। আমি তোমাকে ছেড়ে দিলেও তুমি পালাতে পারবে না। তাছে আমি বরং তোমায় পথ দেখিয়ে দিচ্ছি। এই সুড়ঙ্গর মধ্যে দিয়ে চলে যাও। শিব মন্দিরে গিয়ে বেরোবে, সেখান থেকে তুমি চলে যেতে পারবে।
দ্বিতীয়বার এদিকে এলে মৃত্যু অবশ্যম্ভাবী জেনেই এসো। অন্তত এবার সত্যিকারের সাধু হওয়ার চেষ্টা করো। কোনো জবাব না দিয়ে জনার্দন সুড়ঙ্গ দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল। তার শিরোমণি তাকে কোনো রকম আপ্যায়ন না করে একরকম তাড়িয়ে দিল। আগুনের মতো রাগে মাথাটা ফেটে পড়তে চাইছে। সামনেই কোম্পানির শিবির পড়েছে, সেদিকেই এগুলো সে। ওদিকে কোম্পানির শিবিরে গভীর আলোচনায় মগ্ন রয়েছেন যুদ্ধের সৈনিকের সেনাপতিরা। কর্নেল ইলবার্ট বলছেন, কর্ণগর মেইন পয়েন্ট, ওখান থেকেই রানী এইসব বিদ্রোহীদের নিয়ন্ত্রণ করছেন। ওই কর্ণগড়কে আক্রমণ করতে হবে আর ওই রানীকে ধরতে হবে। আমরা একটা সাধুকে ধরেছি। আসলে সে নিজে থেকে আমাদের কাছে এসেছিল। সে নিউজ দিয়েছে কর্ণগড় থেকে পালাবার এক গোপন সুড়ঙ্গ আছে, সেই সুড়ঙ্গ দিয়ে ভিতরে ঢুকা যাবে। এ তো দারুণ খবর। দুর্গের দরজায় একদল সেনা আক্রমণ করবে, বাকিরা সুড়ঙ্গ দিয়ে ঢুকে পড়বে। দুর্গের রানীর আর পালানোর জায়গা থাকবে না। কিন্তু এই সাধু আমাদের সাহায্য করছে কেন তা জানি না, হয়তো কোনো ব্যক্তিগত শত্রুতা হবে। বুঝলে, আমরা এই দেশে বহুদিন থাকবো। এদেশের লোকেরা নিজেরাই নিজেদের ক্ষতি চায়, সুতরাং এখানে আমাদের রাজত্ব বহুদিনের হতে চলেছে। আপনারা তৈরি হন, আজ কর্ণগড় আক্রমণ হবে। রানীকে বন্দি করলেই চুয়ারা ভেঙে যাবে, মুভমেন্ট বন্ধ হবে। সেদিন রাতেই সেনারা চারিদিক থেকে ঘিরে ফেলল কর্ণগড়। কর্নেল ইলবার্ট ঝাঁপিয়ে পড়লেন কর্ণগড়ে। পরীক্ষা পেরোতে গিয়ে বাধা পেল সেনারা। তীর ছুটে এলো ঝাঁকে ঝাঁকে। ইলবার্ট পিছিয়ে এসে নির্দেশ দিলেন, ফায়ার! ঘোড়া ছুটিয়ে ইলবার্ট পালিয়ে গেলেন। ফলো মি! সেই গুপ্তচর সাধুকে তার পেছনে তুলে নিয়ে তীর বেগে ঘোড়া ছোটালেন ইলবার্ট। অভিযানে খুব সাহায্য করেছেন এই সাধু, পথ দেখিয়ে নিয়ে এসেছে। এখন গোপন সুড়ঙ্গ পথের খোঁজ দেবে। সুড়ঙ্গের মধ্য দিয়ে একেবারে ভেতরে উঠবেন ইলবার্ট। সাধু তেমনই বলেছে। রানীকে ধরতে হবেই। বিদ্রোহের মূল উৎস বলে তাকে চিহ্নিত করেছে সরকার। তাকে গ্রেপ্তার না করতে পারলে আক্রমণের আসল উদ্দেশ্যই বৃথা হয়ে যাবে। ওদিকে শিরোমণি ছটপট করছেন কক্ষের ভেতর। তার কাছের লোক বাঞ্ছারাম বক্সি তাকে আগলে রেখেছে, বাইরে আসতে দিচ্ছে না। পরিস্থিতি ভালো নয়। গোড়া সেনার দল দুর্গ দখল করে নিচ্ছে। পাড়াং পেরিয়ে যে কোনো সময় ঢুকে পড়বে অন্দরমহলে। দুর্গা খোলার চাতাল রক্তে ভেসে যাচ্ছে। বুক নিংড়ে দীর্ঘশ্বাস উঠে আসছে শিরোমণির। দীর্ঘ দিনের বিশ্বস্ত কর্মচারীরা শেষ হয়ে গেল। আর কখনো রানীমা বলে ডাকবে না। ওরাই ছিল তার শক্তি এবং সাহস। শেষ যুদ্ধে জিততে চেয়েছিলেন, জেতা আর হলো না। জঙ্গলমহলে রসদ কুড়িয়ে আসছিল। পিছু হটতে শুরু করেছিল গোড়া সেনারা। সমস্ত জমিদার, পাইক ও আদিবাসী সর্দাররা মিলে মেদিনীপুর শহর আক্রমণ করবেন ভেবেছিলেন। সেই সময়টুকু আর পেলেন না। আত্মরক্ষার প্রস্তুতি নেওয়ার আগেই ঝাঁপিয়ে পড়ল ইংরেজ সেনা। দ্রুত মনস্থির করে ফেললেন শিরোমণি। মাথা উঁচু রেখে বেঁচেছেন, লড়াই চেয়েছিলেন, শত্রুর হাতে ধরা দেবেন না। আত্মগোপন করে আবার লড়াইয়ের পথ ধরতে হবে। পালিয়ে যেতে হবে, পালিয়ে যেতে হবে। শক্তি সঞ্চয় করে আবার ফিরে আসতে হবে। হ্যাঁ, এখন পালানোর পথ একটাই, সেই সুড়ঙ্গ পথ। চলুন রানীমা। চিতি উৎসবে শুধু পিঠে নয়, ওদের জন্য যাত্রার ব্যবস্থা করা হয়েছিল। শিরোমণি স্মৃতি বিজড়িত একটা মঞ্চ ওখানে তৈরি হয়েছে, যার নাম শিরোমণি মঞ্চ। ওর ওপরেই যাত্রা হবে। সারাদিনের শুটিংয়ের শেষে সবাই প্রায় এসেছে। এখানে তৈরি পিঠেগুলো গ্রামবাসীরা সবাইকে দিয়েছে। চমৎকার খেতে,
সায়ন বলল, একসময় তো সিনেমা ছিল না, তখন যাত্রা, নাটক এগুলোই ছিল সিনেমার পূর্বসূরি। এখন আর সে সমস্ত কোথায়। তাও এখন ওই গ্রামের দিকে কিছু যাত্রা হয়। দুর্গাপুজোর সময় এখন আবার অনেক বনেদি বাড়িতে যাত্রাপালা হয়ে থাকে। এইসব বলতে বলতে শুরু হয়ে গেল যাত্রা। বেশ লোকও হয়েছিল। পৌরাণিক যাত্রা, রামায়ণের একটা বিক্ষিপ্ত অংশকে নিয়ে যাত্রা, অহিরাবণ বধ। যাত্রা সবাই বেশ উপভোগ করছিল। বিশেষত হনুমানের অভিনয় করছিল যে, তার অভিনয় সবাই বেশ দেখে মজাই পাচ্ছিল। কিন্তু ছন্দপতন ঘটল একদম শেষে। যাত্রা শেষ হতে না হতেই স্টেজের ওপরে একদল লোক উঠে পড়ল, আর যারা যাত্রা করছিল তাদেরকে ধাক্কা মেরে স্টেজ থেকে নামিয়ে দিল। জিনিসটা এতই দ্রুত ঘটল যে কেউ বুঝেই উঠতে পারল না। লোকগুলি চিৎকার করে বলল, তোরা ভাবছিস আজকে শুটিং বাড়িকে খুশি করে সুলতান সিংকে ধরিয়ে দিবি? শুটিং বাড়ি কি চিরকাল থাকবে? শুটিং বাড়িতে একদিন চলে যাবে, তখন তোদের পুলিশও চলে যাবে। তোদের কিন্তু এই গ্রামেই থাকতে হবে। কি করে থাকিস আমরা দেখব। এখানে আমাদেরই রাজ চলে। তোদের সব ফালতু কাজের জন্য না আমাদের সময় নেই। আর এইটুকু জেনে রাখ, শিরোমণির গুপ্তধন যদি থেকে থাকে সেটা আমরাই নেব, তোরা নয়, ঠিক আছে? এইসব বলতে বলতে হঠাৎ ওদের নজর পড়ল সামনের সারিতে বসে থাকা নীলুদা, শুভ্রা, সন্দীপ, সায়ন এদের ওপর। দুটো লোক লাফ দিয়ে নেমে এলো নিচে। সামনে শুভ্রা। ওরা সামনে এসে বলল, আরে এই যে দিদিমণি, খুব হিরোইন হওয়ার শখ হয়েছে না? হিরোইনগিরি না একেবারে ঘুচিয়ে দেব। তোমাদের সাবধান করে গেলাম, যদি আবার দেখি এখানে ঘুরঘুর করছো তাহলে একদম। লোকটার হাত দিয়ে একটা বিশ্রে ইঙ্গিত করল, আর সঙ্গে সঙ্গে ছিটকে পড়ল মাটিতে। নীলুদা উঠে দাঁড়িয়েছে এবং লোকটা চোয়াল লক্ষ্য করে ঘুষি চালিয়েছে। ওই বাকি লোকদের হাতে ঝকঝক করে উঠল ছুরি আর বন্দুক। ওরা এগিয়ে এলো নীলুদার দিকে। থমকে দাঁড়ালো হঠাৎ। নীলুদার সামনে তখন সন্দীপ, সায়ন, শুভ, শুভ্রা হাতে হাতে ধরে একটা মানব শৃঙ্খল তৈরি করেছে। তোমরা তোমরা মারবে? কত মারবে? কত জনকে মারবে? পেছনে দেখো, তোমরা পিছে যাবে এরা জেগে উঠলে। পেছনে দেখো। শুভ্রা চেঁচিয়ে উঠল। আচমকা এদের এগিয়ে আসতে দেখে ওরা একটু ভয় পেয়ে পিছিয়ে গেল। আর ওরা পিছিয়ে যেতে গ্রামের যে লোকগুলো এতক্ষণ ভয়ে মরছিল তারাও উঠে এগিয়ে আসতে লাগলো। লোকগুলো একটু এগিয়ে এদিক ওদিক দেখে, আচ্ছা ঠিক আছে, সুলতান সিং এখনো মরেনি, কিন্তু তোদের মরণ ওরই হাতে। বলেই পালালো। ওদের দিকে সবাই তাকিয়ে রইল। ওরা কিন্তু ছেড়ে দেবে না, আবার ফিরে আসবে। আসুক ফিরে। এতকাল ধরে ওরা আমাদের শুধু শোষণ করে গেছে, শুধু নিয়ে গেছে। অত্যাচারের পর অত্যাচার চলেছে, আর আমরা চুপ করে থাকবো না। দেখবো দেখবো কত বড় দাদা ওই সুলতান সিং। সায়ন, মানুষ যাচ্ছে, বিদ্রোহের আর বেশি দেরি নেই। কোনো কিছুরই আর বেশি দেরি নেই। মানে পঞ্চমুণ্ডির আসনের 5টা মাথা দিয়ে শুধু যে পঞ্চমুণ্ডির আসন বানানো যায় তা তো নয়, অন্য কাজেও তো লাগে। কি বলছো বলো তো? যাত্রা সায়ন, যাত্রা। সিনেমার পূর্বসূরি এবারে হয়তো মোক্ষম জিনিসটা ধরিয়ে দিয়ে গেল। সাপের মাথাটা এখনো তোমার কাছেই আছে তো? সব ঠিক জায়গায় আছে। জাল গোটানোর এবার সময় হয়েছে। প্রায় 30 বছর আগে প্রাণে বাঁচতে কোনো রকমের সাহায্যে পালিয়ে গিয়েছিল রানী। তখন সঙ্গে ছিলেন রানী ভবানী। আজ তিনি একা। অচল সিংহের কথা মনে পড়ে গেল তার। বাঞ্ছা, অচল কোথায়? তা তো জানি না রানীমা। ও বেঁচে আছে? কেউ বলছে মরে গেছে, কিন্তু কেউ ওরে দেখেনি। মনে মনে প্রার্থনা করলেন শিরোমণি, অন্তত কাছের একজন বেঁচে থাকুক।
শুধু তাকে ধরে আগুন নেভানো যাবে না, দাবানলের জন্য অচলকে দরকার। ওই তো সুড়ঙ্গের মুখ, এখান দিয়ে বেরিয়ে গেলেই আর ধরা পড়ার সম্ভাবনা নেই। কিন্তু এ কি? ভূত দেখার মতো চমকে উঠলেন রানী। সুড়ঙ্গের মুখেই থমকে দাঁড়ালেন শিরোমণি। 7-8 জন গোড়া সেনা সুড়ঙ্গ বেয়ে উঠে আসছে, হাতে তাদের বন্দুক। কিন্তু কিভাবে এই গোপন পথের হদিশ পেল ওরা? শিরোমণি নিশ্চল, নিস্পন্দ। পালানোর কোনো সুযোগ নেই, ধরা দিতেই হবে। হেরে গেলেন শেষ পর্যন্ত। কর্নেল ইলবার্টের নির্দেশে 2 জন সেনা তাকে ঘিরে ধরল। বাধা দিলেন না শিরোমণি। তরোয়াল নিয়ে রুখে দাঁড়ালো বানছাড়াম। কয়েক মুহূর্ত, তারপরেই বন্দুকের গুলি এফোঁড় ওফোড় করে দিল বানছাড়ামের ছাতি। লুটিয়ে পড়ল সে। ঘাড় ঘুরিয়ে দেখলেন শিরোমণি। চোখ ফেটে জল বেরিয়ে আসতে লাগলো। শত্রুর সামনে কাঁদতে পারছেন না। বিজয়ের উল্লাসে হয়তো ওরা হাসিতে ফেটে পড়বে। বানছাড়ামের নিথর দেহ রক্তে ভেসে যাচ্ছে। শিরোমণি বললেন, একবার আবাসগড়ে যেতে চাই। ওখানেই চুনিলাল ও নরনারায়ণকে হয়েছে বন্দি করে ওখানেই নিয়ে যাওয়া হবে আপনাকে। আমি এখন বন্দি। শুধু একবার গড়ের পুরোটা হেঁটে যেতে চাই। ইলবার্ট ইশারা করলেন 2 সেনাকে। বোঝালেন যে তিনি রানীর এই ইচ্ছেকে পূরণ করতে চান। শিরোমণি বিধ্বস্ত শরীরে ধীর পায়ে হেঁটে চললেন। পেছনে বন্দুক হাতে 2 জন ইংরেজ সেনা। শিরোমণি কান্না চেপে দেখলেন পাইক ও সেনার মৃতদেহ ছড়িয়ে আছে সর্বত্র। ঘোড়া ছুটিয়ে চলেছে গোড়া সেনারা। চোখ বুজে ফেললেন, বুক ফেটে যাচ্ছে তার। এত মানুষের মৃতদেহ দেখতে পারছেন না তিনি। ওইসব লোক এবং আরো অনেক ছিল গরিব চাষি। জমি হারানোর ক্ষোভ বুকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল তার নির্দেশে। ওরা কেউ ডাকাত নয়, লুঠেরা নয়। গোড়াদের ভাষায় জুয়ার ছিল না কখনো। এদিকে ইংরেজ সেনারা লুটপাট শুরু করে দিয়েছে। কোষাগারে ঢুকে পড়ল একদল। অন্তঃপুর থেকে টেনে টেনে বের করল মহার্ঘ অলংকার। কেল্লা জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ওদের ঘোড়া। কাছারি বাড়িতে আগুন লাগিয়ে দিল। মৃতদেহ পায়ে মারিয়ে সাজানো দরবারে উঠে পড়ল সেনা। দ্রুত পা চালিয়ে এগিয়ে গেলেন শিরোমণি। এমন দৃশ্য দেখার চেয়ে মরে যাওয়াই ভালো ছিল। একদিনেই সাজানো রাজবাড়ি, বাগান, কেল্লা শ্রী হারিয়ে শ্মশান হয়ে গেল চোখের সামনে। ইলবার্ট অভিযানের দায়িত্ব নিয়ে এসেছেন। তার অভিযান সফল। ফার্গুসনের দ্বিমুখী আক্রমণের কৌশল দুর্দান্ত কাজে দিয়েছে। জয় পেয়েছেন ইলবার্ট। বাকি সেনারা লুটপাটে উল্লাসে মত্ত হলেও তাকে দায়িত্ব করতে হবে ঠান্ডা মাথায়। দুর্গ থেকে অস্ত্র উদ্ধার করে নিরাপদে রাখতে হবে। বিচারের সময় প্রমাণ হিসেবে পেশ করতে হবে। কিছুক্ষণ পর এক সেনা এসে অভিবাদন জানিয়ে বলল, স্যার, 27টা গাড়া বন্দুক, 4টে বিদেশি বন্দুক, 25খানা তলোয়ার, 4খানা বেল্লো, 10টি ছোট গোল ঢাল, 5টি বাঁশের ধনুক, ধনুকের তীর রাখার ছোট থলি 14টি, 9টি ছোড়া, 4টি গুঁড়ো বারুদের অস্ত্র, 1খানা রূপোর ছোট তলোয়ার। মাত্র এই সামান্য আউন্স? এর ভয়ে এতকাল চুয়ারদের দাপটে সেনারা ভয়ে কুঁকড়ে থাকতো, শহরে বসেও কাঁপতো। ও গড! সেনারা তারই যেন প্রতিশোধ নিতে লুটপাট চালিয়ে যাচ্ছে। নতুন আসা এক কোম্পানি সেনাও হাত মিলিয়েছে। যে কোনো যুদ্ধে বিজয় পালন করা স্বাভাবিক নিয়ম। তিনি বাধা দেবেন কেন? ইলবার্ট এক সেনাকে আদেশ দিলেন, মহিলাদের গায়ে যেন কেউ হাত না দেয়। পদাতিক সৈন্যরা নিয়ে চলল শিরোমণিকে। সেনাদের হেঁটে যাওয়া নিরাপদ মনে হল না ইলবার্টের। কিছুক্ষণ পর
হাতির পিঠে চাপতে বাধ্য হলেন শিরোমণি। ইলবার্টের খুব রাগ ছিল। কেই রানী শিরোমণি, যার ডাকে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ আগুন জ্বালিয়ে দিচ্ছে চারিদিকে? বিশাল এলাকা জুড়ে তার নির্দেশে দাপিয়ে বেড়াচ্ছে এত মানুষ। সচক্ষে দেখার পর রাগ উধাও হয়ে গেছে। তার মায়ের বয়সী এই রানী এত সাহস, এত নেতৃত্বের ক্ষমতা রাখেন কিভাবে? শত্রুকে পর্যুদস্ত করাই সেনাপ্রধানের রীতি। রানী বাধা দেননি, আত্মসমর্পণ করেছেন। বন্দির প্রতি সৌজন্য দেখাতে কেন ভুল করবেন ইলবার্ট? রানীর ইচ্ছেকে সম্মান জানিয়ে ভুল করেননি তিনি। জঙ্গলে দাঁড়িয়ে আছে সেই সাধু। ইলবার্ট ঘোড়া থেকে নামলেন, জঙ্গলের গভীরে নিয়ে গেলেন সাধুকে। সাধুর মুখে অদ্ভুত হাসি। রানী ধরা পড়েছে, বড় খুশির দিন আজ। এবার শান্তিতে ঘুমাবো। থ্যাংক ইউ। তুমি পথ না দেখালে রানীকে ধরা অসম্ভব ছিল। প্রতিশোধ নেব বলেই রানীকে ধরিয়ে দিয়েছি। কিসের প্রতিশোধ? তোমাদেরই তো রানী। ওকে বিয়ে করতে পারতাম, রাজা তুলে নিয়ে গেল, রানী বানালো। এবার দেখুক বংশে আর কেউ থাকবে না। তোমার নাম কি? আমার নাম জনার্দন সাহেব। ওকে, গুড বাই জনার্দন। গুলিবিদ্ধ অবস্থায় আঁচড়ে পড়ল মাটিতে। বিশ্বাসঘাতকরা কোনোদিনও পার পায় না। ওই জঙ্গলে পড়ে রইল জনার্দনের মৃতদেহ। একদিন সে ভালোবেসেছিল শিরোমণিকে। সেই ভালোবাসা না পেয়ে উন্মত্ত হয়ে কর্ণগড়ের স্বাধীনতা বলিদান দিল সে। বিনিময়ে পেল জঙ্গলে গুলিবিদ্ধ হয়ে অন্তিম শয্যা। এরপর রানীকে আদালতে অভিযুক্ত করার জন্য জেলা প্রশাসন মামলা সাজাতে শুরু করল। কর্ণগড়ে অনেক যুদ্ধাস্ত্র পাওয়া গেছে বলে প্রশাসনের তরফে অভিযোগ তোলা হল। যেমন 27টি গাদা বন্দুক, 4টি বিলেতি বন্দুক, 25টি তলোয়ার, 4টি যুদ্ধকুঠার, 4টি বল্লম, 10টি ক্ষুদ্র গোলাকার ঢাল, 5টি বাঁশের ধনুক, 14টি ধনুকের তীর রাখার ক্ষুদ্র থলি, 4টি গুঁড়া বারুদের অস্ত্র এবং একটি রৌপ্য আবৃত ছোট তলোয়ার। সেই যুদ্ধাস্ত্রগুলি রানীর বিচারের দিন প্রমাণ হিসেবে পেশ করার জন্য ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেনাবাহিনী কর্ণগড় থেকে মেদিনীপুরে নিয়ে এলো। সেই সময় একটি বড় জমিদারের বাড়িতে কিন্তু উপরোক্ত যুদ্ধাস্ত্র মজুত রাখা অতি সাধারণ ব্যাপার ছিল। তখনকার দিনে এর চেয়ে অনেক বেশি যুদ্ধাস্ত্র অনেক ছোট ছোট জমিদারের কাছেও থাকত। বস্তুতপক্ষে রানী নিজের গড়ে বেশি যুদ্ধাস্ত্র মজুত রাখেননি। অধিকাংশ অস্ত্র তিনি বিদ্রোহী কৃষকদের হাতে তুলে দিয়েছিলেন ইংরেজদের বিরুদ্ধে লড়াই করবার জন্য। প্রথমে ইংরেজরা রানীকে কর্ণগড় দুর্গ এবং নাড়াজোলের জমিদার চুনিলাল খান ও নরনারায়ণ বক্সী দেওয়ানকে মেদিনীপুর জেলে বন্দী করে রাখল। কিছুদিন পরে তাদের সবাইকে বিচারের জন্য কলকাতা পাঠিয়ে দেওয়া হল। ইংল্যান্ডের প্রিভি কাউন্সিলের বিচারে রানীকে যাবজ্জীবন বন্দী করে রাখার আদেশ দেওয়া হল। রানী সেই আদেশের বিরুদ্ধে আপিল করলেন, কিন্তু কোনো সুবিচার পেলেন না। বিশাল সংখ্যক সেপাই কর্ণগড়, আবাসগড় ও নোড়াজোলে মোতায়েন করা হল। সেই বছরের 20 মে মেদিনীপুর জেলায় 5 কোম্পানির অতিরিক্ত সেপাই কলকাতা থেকে নিয়ে যাওয়া হলো এবং কিছু সেপাইকে মূল উপদ্রুত অঞ্চল সমূহে যেমন আনন্দপুর, সৎপতি, কর্ণগড়, শালবনী, গোপীবল্লভপুর ও বলরামপুরে মোতায়েন করা হলো। সহযোগী হিসেবে ছিল সুবাদার, জমাদার, হাবিলদার, নায়েক প্রভৃতি, যাদের মোট সংখ্যা ছিল 309 জন। মেদিনীপুরেই রানী শিরোমণির চূড়ান্ত বিচার হল। নাড়াজলে জমিদার সীতারাম খানের পুত্র আনন্দলাল খানের মধ্যস্থতায় কোম্পানির সঙ্গে রানীর মিটমাট হয়েছিল। বিচারে তিনি মুক্তি পেলেন। তবে চুনিলাল খান এবং নরনারায়ণ বক্সীকে আবাসগড় দুর্গে কার্যত নজরবন্দি করে রাখা হল। সেই সময় কর্ণগড় অঞ্চলে একটি জনশ্রুতি শোনা গেল, এই যে সাধারণ কৃষকের অতি প্রিয় রানী শিরোমণিকে মৃত্যুদণ্ড দিলে মেদিনীপুরে বিদ্রোহের আগুন কখনো নিভবে না।
তাই সমস্ত দিক বিবেচনা করে ইংরেজরা রানীকে দুর্গে নজরবন্দিনী করে রাখার সিদ্ধান্ত নিল। আজকে শুটিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। আজকে রানীর যুদ্ধের দৃশ্যের শুটিং হবে। প্ল্যানটা নীলুদা অনেক আগেই করেছে। গ্রামের থেকে ঘনশ্যামকে ডেকে আনা হয়েছিল। সায়নকে বলেছিল, আজ শিরোমণি তরোয়াল নিয়ে যুদ্ধ করবে ব্রিটিশদের বিরুদ্ধে। এই দৃশ্যটার শুটিং হবে, এটা সবাইকে জানিয়ে দাও। তার ফলে পুরো গ্রামের ভিড়টা চলে যাবে ওইদিকে, আর আমরা এদিকে নিশ্চিন্তে কাজ করতে পারবো। কিন্তু আমরা দেখব না কি হচ্ছে? সে তো তোমরা জানতেই পারবে। এই হেল্পটা তোমরা করলে আমাদের সুবিধা হবে। তোমরা যে সাপের মাথাটা নিয়ে এলে, সেটা না হয় এখন ভরচাষ হসপিটালে বলে মন্দিরে পুজো হচ্ছে না বলে কেউ খেয়াল করলো না, কিন্তু আজকে কি হবে? আজকেই পরিষ্কার হয়ে যাবে গুপ্তধন আছে না নেই। যদি থাকে তাহলে উদ্ধার হবে। কিন্তু কি করে? আমি এতদিন ধরে এখানে এমনি বসে নেই। সন্দীপ ঘুমিয়ে পড়ার পরে আমি বেরিয়েছি, এদিকে ওদিকে আনাচে কানাচে ঘুরেছি। অবশেষে বুঝতে পেরেছি কি এই রহস্য। রহস্যটা কি? দেওয়ালেরও কান আছে, এখানে বলাটা কি ঠিক হবে? তোমাদের মূল কাজ হচ্ছে কালকে অভিনয় দিয়ে গোটা গ্রামকে ওই দিকে টেনে রাখা, আর নিজেদের ফোনটা খেয়াল রেখো। আমার ফোন পেলেই চলে আসবে। ঘনশ্যামবাবু, আপনি কিন্তু গোটা গ্রামেই ব্যাপারটা ছড়িয়ে দেবেন যে কালকে শুটিংটা ভীষণ ভালো শুটিং এবং এটাই ছবির সব থেকে বড় ক্লাইম্যাক্স। আপনার উপর কিন্তু অনেকটা ভরসা করছি। আর কিচ্ছু বলতে হবে না স্যার, আমি একদম সব ব্যবস্থা করব, আপনি নিশ্চিন্ত থাকুন। ভয় শুধু একটাই, সুলতান সিং না চলে আসে। আরে না না স্যার, ও আর আসবে না, সেদিন ঘাবড়ে গেছে। শুটিং এর দিকে সব লোক থাকবে, আপনারা নিশ্চিন্তে কাজ করুন, আমি আছি তো। হ্যাঁ। ঘনশ্যামের পিঠ চাপড়ে দিয়ে আর কিছু না বলেই নীলুদা চলে এলো ঘরে। আসার পরে সন্দীপ বলল, নীলুদা, এই ব্যাপারটি কি আমায় বলবে? তোকে বলার তো সময় এসেই গেছে। কাল এই রহস্যের জবনিকা পড়বে। মানে? টোপ দিয়েছি, আর সেই টোপ খায় কিনা সেটাই দেখার। টোপ? কিসের টোপ? কোথায় আছে গুপ্তধন? আর পঞ্চমুণ্ডির আসনই বা কোথায়? এবং তার থেকেও বড় কথা, 5টা মাথা তো আমাদের কাছে নেই। দু একটা খটকা এখনো আমার আছে, তবে মনে হচ্ছে ঠিক দিকেই এগোচ্ছি। তবে এই গুপ্তধন উদ্ধার করতে হলে সুলতান সিংকে আমার দরকার। তাকে পাবে কোথায়? সেটাই তো বললাম, টোপ দিয়েছি। সেই টোপের লোভে সুলতান সিং নিশ্চয়ই আসবে। মানে? আস্তে আস্তে ব্যাপারগুলো সাজিয়ে দেখ। তুই এখানে এলি স্নান করতে গিয়ে উদ্ধার করলি প্রথম মাথা, খবর ছড়িয়ে পড়লো চারিদিকে। সুলতান সিং ভাবলো এতদিন ধরে যে গুপ্তধনের খবর শুনে এসেছে সেটা তাহলে মিথ্যে নয়। আর সায়ন শুটিং শুরু করলো, চারিদিকে জনপ্রিয়তা ছড়িয়ে পড়তে থাকলো। সুলতান সিং এর পরিকল্পনা ছিল এখানের এসব গুড়িয়ে দিয়ে একটা হোটেল বানানো। এই খবরটা অবশ্যই আমি পুলিশের থেকে পেয়েছি। এবারে যদি সায়নের ছবি বাজারে হিট হয়, তাহলে এই জায়গাতে প্রচুর লোক আসবে এবং সেই গড় দেখতে চাইবে। বলা যায় না, জায়গাটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া নজরেও পড়তে পারে। তখন কিন্তু ওর পক্ষে হোটেল বানানোটা সুবিধে হবে না। তাই শুটিং বন্ধ করার দরকার ছিল, কিন্তু সেই কাজে বিফল হলো। এদিকে রামেশ্বরের সমাধি থেকে দ্বিতীয় মাথা উদ্ধার হয়ে গেল। গনগনিতে বেপরোয়া আক্রমণ করলো তাই মাথাগুলো উদ্ধার করার জন্য, সেটাতেও ব্যর্থ হলো। রানীর বংশধরের কাছে যে তৃতীয় মাথাটা আছে সেটা হয়তো সুলতান সিং জানত না, তাকে কেউ জানালো। কে সে? লোকনাথ? প্রশ্নের উত্তর না দিয়ে নীলুদা বলতে থাকল, তার সাহায্যে তৃতীয় মাথাটা তার হস্তগত হলো। কিন্তু বাকিগুলো পেতে হলে কি করা যেতে পারে? এদিকে সিনেমার সেটে সে আগুন লাগিয়ে দিল। দুটো কাজ একই সঙ্গে করতে লাগলো। যদিও রাধেশ্যামকে খুন করে চলে যাওয়ার সময় তাকে আরেকজনকে দেখে ফেললো মন্দিরের পুরোহিত। এটা তুমি কি করে বলছো? আজ ভট্টাচার্যের জ্ঞান এসেছে। খুব দুর্বল, কিন্তু ঘটনাটা জানা গেছে। সে কি? আমাকে বলনি তো। ঘটনাটা একেবারেই গোপন রাখা হয়েছে। আমাকে পুলিশ থেকে ফোন করে বলল পুরোহিত খুনের ঘটনাটা দেখে ফেলে। পুরোহিত সুলতান সিংকে দেখেছিল, কিন্তু আরেকজন যে তাকে দেখেছে সেটাও বুঝতে পারেনি। সে গিয়ে পুরোহিতকে হত্যা করে। মন্দিরে যায় আরেকজন। সে যখন গিয়ে পৌঁছয় ততক্ষণে খুন হয়ে গেছে। সুলতান সিং এর হাত থেকে মাথাটা বাঁচানোর জন্য মাথাটা নিয়ে সেখান থেকে পালায়। তখন আমাদের চোখে পড়ে। আমি তাকে ফলো করি, দৌড়ে মন্দিরের পেছনে তাকে ধরে ফেলি।
তখন সে বলে এই ঘটনাটা। লোকনাথ? তার মানে লোকনাথ খুনটা করেনি? না। আর মাথাটা? মাথাটা আমার কাছেই আছে তখন থেকে। তুই জিজ্ঞেস করছিলি না দেরি হলো কেন? এই কারণেই দেরি হয়েছে। পুরোহিতের জ্ঞানও একেবারে ঠিক সময় ফিরেছে। তাহলে ওই বেজির মাথার কথাটা সুলতান সিংকে জানালো কি? যে আমার সন্দেহটা লোকনাথের দিকে ঘুরিয়ে দিতে চেয়েছিল সে রাধেশ্যাম বাবুর ছেলে। ঘনশ্যাম? হ্যাঁ, ঘনশ্যাম। ঘনশ্যাম সুলতান সিংকে ইনভলভ করিয়েছে। তাহলে তুমি তো ওকে সবটাই বলে দিলে। বললাম না, টোপ। সুলতান সিংকে ধরতে হলে এই টোপের দরকার আছে। গুপ্তধনের লোভও সামলাতে পারবে না, ওকে আসতেই হবে। কিন্তু বেজির মাথা, সেটা না পেলে তো হবে না। আর এই মাথাগুলো নিয়ে কি করবে সেটা ভেবেছো? হ্যাঁ, পুরনো কালীর মন্দিরটা মনে আছে? আছে। আমার মনে হয় রহস্যটা ওখানে লুকিয়ে আছে। কিন্তু মাথার ব্যাপারটা কি? এই ব্যাপারটা তুই যা দেখেছিস আমিও তাই দেখছি। একটু মাথা খাটা, নইলে একটু ধৈর্য ধর। কাল চিচিং ফাঁক। প্রস্তুত থাকিস। আরে কিছু ক্লু দাও। কিসের ক্লু? তুমি কি বুঝতে পেরেছো? আমি এটুকুই বুঝতে পেরেছি, কালকে আবার যাত্রা হবে। সুলতান সিং ওরফে অহিরাবণ বধ। গোটা গ্রামের লোক ভেঙে পড়েছে শুটিং দেখতে। ঘোড়ার পিঠে শুভ্রাকে আজকে লাগছে শিরোমণির মতোই। এদিকে মন্দিরের সামনে একদম ফাঁকা। নীলুদা আর সন্দীপ এসে দাঁড়ালো মন্দিরের সামনে। তুই ভেবে কিছু বার করতে পারলি? কিছুই বুঝতে পারিনি। কিসের কিসের মাথা আমরা পেয়েছি বলতো? আমরা ওই তো মানুষ, সাপ, শেয়াল আর হনুমান। এবারে দেখ তো, এই কালী মূর্তির হাতে মানুষের মাথাটা লাগিয়ে দে। মাথাটা নীলুদা বার করে দিল। মানুষের মাথাটা সন্দীপ কালী মূর্তির হাতে ঝুলিয়ে দিল। এবার পায়ের নিচে যে শিব শুয়ে আছে তার গলার সাপটা দেখ। আমার মনে হয় খোলা যাবে, সেখানে এই মাথাটা লাগা। সত্যি, কালীর পায়ের তলায় শুয়ে থাকা শিবের মাথায় থাকা সাপের মাথাটা খুলে গেল এবং সেখানে ধাতুর সাপের মাথাটা লাগিয়ে দেওয়া হলো। এবার দেখ, ওই কালীর পাশে একটা শেয়াল রাখা আছে না, ওর মাথাটা বদলে এটা লাগা। অদ্ভুতভাবে সন্দীপ দেখল এর মাথাটাও প্যাঁচ দিয়ে খোলা যাচ্ছে। ওই মাথাটা এখানে লাগিয়ে দিল। কিন্তু হনুমানের মাথাটা? আমিও তো ঠিক এখানেই আটকে ছিলাম রে। কিন্তু সেদিনকার যাত্রায় একটা কথা বলল। হ্যাঁ, বলছি অনেক কালী মূর্তিতে দ্বার রক্ষক হিসেবে হনুমান থাকে। একদমই তাই। ছুটে বেরিয়ে গেল সন্দীপ। ভালো করে মন্দিরের দরজার কাঁচটা দেখল। এখানে তো সেরকম কিছু নেই। নীলুদা বেরিয়ে এলো, বলল, ছিল। পুরনো মন্দির বাইরের কারুকার্যগুলো উঠে গেছে, কিন্তু ওই জায়গায় ওই গোল গর্তটা দেখতে পাচ্ছিস? এবারে নিচের দিকটা দেখ। এটা তো একটা কিছুর মূর্তি মনে হচ্ছে। এ তো পঞ্চমুখওয়ালা কিছু প্রাণী। এই মাথাটা নেই। সেদিনকার যাত্রায় বারবার দেখালো, খেয়াল করলি না? পঞ্চমুখী হনুমান। এই মাথাটা আমাদের হাতে। এইবারে মাথাটা বসিয়ে দিল। মাঝখানে মাথাটা বসিয়ে একটু ঘোরাতেই একটা খট করে আওয়াজ হলো। তারপরে ভেতরে একটা ঘর ঘর করে শব্দ হলো। মন্দিরে ঢুকতেই অবাক হয়ে ওরা দেখল কালী মূর্তি বেশ খানিকটা পিছিয়ে গেছে, আর তার সামনে দেখা যাচ্ছে এক ধাপ সিঁড়ি। নীলুদা, তুমি জিনিয়াস। ঘুরে তাকালো নীলুদা আর সন্দীপ। দরজায় দাঁড়িয়ে হাসছে ঘনশ্যাম। সন্দীপ মুচকি হেসে বলল, আসুন ঘনশ্যাম বাবু, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আসলে আপনার সব চালাকি না ধরা পড়ে গেছে। আমাকে ধরা এত সোজা? হ্যাঁ, কি ভেবেছেন আপনারা শুধু চালাক? হ্যাঁ, চালাকি কি আমি জানি না? হ্যাঁ, এই গুপ্তধন আমার এটা আমার বংশের, আর আমাকে এই কাজে সাহায্য করছে ওরা। হ্যাঁ, চলে আসুন। খোলা তরোয়াল হাতে ঢুকে এলো সুলতান সিং, আর তার পেছন পেছন দিয়ে যে ঢুকে এলো তাকে দেখে নীলুদার চক্ষু ছানা বড়া হয়ে গেল। লোকনাথ, তুমি? আপনি বড্ড সহজ নীলুবাবু, বড্ড সহজ।
আপনাকে বোকা বানানোটা কোনো ব্যাপারই না। সেদিন যখন রাধেশ্যাম কিছুতেই বলল না, তখন ওকে ওরা মারতে বাধ্য হলো। ভরচাজ দেখে ফেলেছিল, তাই ওকে ঘনশ্যাম মারল। আর তারপর মনে পড়ল এই মাথাটার কথা। ওই মাথাটা কালী ঠাকুরের হাতে দিয়েছিল রানী শিরোমণি। মাথাটা নিয়ে পালাতে গিয়ে আপনার কাছে ধরা পড়ে গেলাম। ভালো সাজালাম, মাথাটা আপনাকে গছিয়ে দিলাম। এদিকে আমি আর ঘনশ্যাম মিলে প্ল্যান সাজালাম আপনাকে বোকা বানানোর। আপনি আপনি ঘনশ্যামকে দিয়ে টোপ ফেললেন, কিন্তু ভাবতেও পারেননি আমার কথা। আপনি আমাকে যে পুলিশে খবর দিতে বলেছিলেন, সে খবর আর আপনার দেওয়া হবে না। হ্যাঁ, হবে না। আরেকটা জিনিস আর কেউ না জানুক, সেটা আমরা খুব ভালো করে জানি। এই মন্দিরের ভেতরে খুব কম ফোনের টাওয়ার থাকে। আপনাদের টোপ বানিয়ে আমরা এখন হাসিল করব গুপ্তধন। সুলতান ওদেরকে ঠেলে দিয়ে আগে হুড়মুড় করে সিঁড়ির ভেতরে নেমে গেল। সন্দীপ আর নীলুদা হাঁ করে দুজনের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর নিচের থেকে সুলতান সিং এর ডাক শুনতে পেল। এসব কি? ওদেরকে নিচে নিয়ে আয়। সুলতান সিং এর বেশ কিছু সঙ্গী সাথীরা ততক্ষণে মন্দিরের বাইরেটা এসে দাঁড়িয়ে পড়েছে। নীলুদা আর সন্দীপ মনে মনে প্রমাদ গুনল। এখন এদের কথায় রাজি হওয়া ছাড়া কিছু করার নেই। ঘনশ্যাম আর লোকনাথ এসে দাঁড়িয়েছে দুজনের পেছনে। চলুন নিচে নামুন, আসুন। পা টিপে টিপে সিঁড়ি দিয়ে ভেতরে নামলো ওরা। ভেতরটা আবছা অন্ধকার মতো, কিন্তু জায়গাটা বেশ চওড়া, প্রায় একটা ঘরের মতোই। কিন্তু সেই ঘরের মধ্যে কিছু নেই, শুধু মাঝখানে একটা বিরাট মূর্তি রয়েছে কোনো এক রাজার। রাজা অজিত সিংহ? কিন্তু গুপ্তধন কোথায়? নেই। আগেই কেউ এসেছে এবং সব গুপ্তধন সরিয়ে নিয়ে গেছে। এ হতে পারে না, এ অসম্ভব। তাহলে আপনি বলুন গুপ্তধন কোথায়? নিশ্চয়ই কোথাও আছে, নিশ্চয়ই কোথাও পাওয়া যাবে। বলে মূর্তিটাকে দু হাতে ধরে নাড়তে লাগল। মূর্তি এক চুলো নড়ল না। লোকনাথ আর ঘনশ্যাম এগিয়ে গেল ওইদিকে। এই সুযোগটাই নিল সন্দীপ আর নীলুদা। এক লাফে দুজনে আক্রমণ করল ঘনশ্যাম আর লোকনাথকে। সন্দীপ পেছন থেকে ঘনশ্যামের ঘাড়ে সজোরে আঘাত করল, আর নীলুদা লোকনাথের গলা চেপে ধরল পেছন থেকে। সন্দীপের আঘাতটা ঠিক মতো হয়নি। ঘনশ্যাম ঘুরে দাঁড়াতে দাঁড়াতেই আর একটা সজোরে ঘুষি ঘনশ্যামকে ছিটকে ফেলে দিল মাটিতে। নীলুদার হাতের চাপে ওদিকে দম বন্ধ হয়ে আসছে লোকনাথের। ওরা ভুলেই গিয়েছিল সুলতান সিং এর অস্তিত্ব। আচমকা নীলুদা দেখল সুলতান সিং এর তলোয়ার নেমে আসছে তার দিকে। বাধ্য হয়ে লোকনাথকে ছেড়ে দিয়ে পিছিয়ে আসতে হলো তাকে। নেমে আসা তলোয়ার তাও হাতে আঘাত করল এসে। হাত চেপে বসে পড়ল নীলুদা। হাত দিয়ে রক্ত বেরোচ্ছে। লোকনাথ ততক্ষণে গলা চেপে বসে কাঁসছে। সন্দীপ ছুটে গেল নীলুদার দিকে। ক্ষত স্থান দিয়ে রক্ত গড়িয়ে মাটিটা ভিজিয়ে দিয়েছে। সুলতান সিং বলল, এখনো বলো গুপ্তধন কোথায়, নইলে প্রাণে বাঁচতে পারবে না। নীলুদা তাকালো সুলতান সিং এর দিকে। এর চোখে খুনের নেশা। একে বলে না দিলে প্রাণে বাঁচা সত্যিই মুশকিল। আবার দু হাতে তলোয়ার তুলেছে সুলতান সিং। আপনাদের প্রবাদ কি বলে? রাজাকে না মেরে কেউ গুপ্তধন পাবে না। তাতে কি হলো? মারুন রাজাকে। ওই যে দেখুন, কোথায় মারতে হবে দেখানো আছে। এবার সবাই ভালো করে লক্ষ্য করল, মানুষের হৃৎপিণ্ড যেখানে থাকে রাজার বুকে ঠিক সেখানে একটা গর্ত করা। গর্তটা খুবই সূক্ষ্ম, ভালো করে না দেখলে বোঝা যাবে না। আপনার হাতে তরোয়ালটা যদি সত্যি অজিত সিং এর তরোয়াল হয়, তাহলে এটাই চাবি। আর অপেক্ষা করল না সুলতান সিং। সরাসরি তলোয়ারটা ঢুকিয়ে দিল মূর্তির বুকের মধ্যে, এবং ঢুকানোর সঙ্গে সঙ্গেই এই মূর্তিটাও সরে গেল। আর এক ধাপ সিঁড়ি নেমে গেছে নিচে। এই সিঁড়ি আরো খাড়াই। ততক্ষণে ঘনশ্যাম উঠে বসেছে। ধাপে ধাপে নেমে যাওয়া সিঁড়ি দিয়ে
ওরা নিচে নেমে গেল। এই ঘরটা তুলনামূলক ছোট, কিন্তু এ কি? এই ঘরের মাঝখানেও একটা মূর্তি। এ কিসের মূর্তি? তার দিকে তাকিয়ে ভয়ে যেন সবার বুকটা কেঁপে উঠল। একটা মোটা বেঁটে লোকের মূর্তি রয়েছে ঘরের মাঝখানে। তার আবার 3টে পা। ভালো করে তাকালে বোঝা যায় মুখের মধ্যে দিয়ে মাত্র 8টা দাঁত দেখা যাচ্ছে। এ কিসের মূর্তি? সবাই চমকে গেছে বোঝা যাচ্ছে। শুধু সুলতান সিং চিৎকার করে উঠল, শুধু মূর্তি মূর্তি, গুপ্তধন কোথায়? এবারে তো আপনার বিশ্বাস হলো গুপ্তধন নেই? নেই তো যাবেটা কোথায়? এখানেই কোথাও আছে। এই মূর্তিটাকে কি মারতে হবে? ভালো করে বোঝার চেষ্টা করলো সকলেই, কিন্তু নিরেট ধাতুর তৈরি মূর্তি কিসের মূর্তি কেউ বুঝতে পারল না। এদিকে খুব জোর হলেও বাইরে কিছু একটা হট্টগোল শোনা যাচ্ছে। সুলতান সিং বলল, কি হলো? কি ব্যাপার? আমি দেখে আসছি। লোকনাথ সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। বেশ কিছুক্ষণ কেটে গেল। নীলুদা এদিক ওদিক ঘুরে মূর্তিটাকে দেখছে। সন্দীপ হাতের কাটা জায়গাটায় একটা রুমাল বেঁধে দিয়েছে, সেটা রক্তে ভিজে গেছে। সুলতান সিং হাঁ করে তাকিয়ে আছে ওপরে সিঁড়ির দিকে। সন্দীপ আর ঘনশ্যাম দুজনে তাকিয়ে আছে মুখোমুখি। কি ব্যাপার? লোকনাথ এখনো আসছে না কেন? আমি দেখে আসছি বলে ঘনশ্যাম সিঁড়ির দিকে যেতে গেল। নীলুদা আর সন্দীপ চোখে চোখে ইশারা করে নিল। তারপর ওরা কিছু বোঝার আগেই ঝাঁপিয়ে পড়ল ওদের পিঠের ওপর। এবারে ঘনশ্যামের ওপরে প্রথম আঘাতটা একদম ঠিকঠাক করল সন্দীপ। কাটা কলা গাছের মতো পড়ে গেল ঘনশ্যাম, কিন্তু সুলতান সিং যেন পাথরের এক মূর্তি। নীলুদার একটা মারাত্মক ঘুষি আরামে হজম করে নিল। তারপরেই গর্জন করে উঠল, আজ তোদের এখানেই বলি দেব। প্রচন্ড গতিতে তরোয়াল চালালো নীলুদার মাথা লক্ষ্য করে। দ্রুত গতিতে মাথাটা সরিয়ে নিল নীলুদা। সুলতান সিং আবার আক্রমণ করলো। আবার পালিয়ে বাঁচল নীলুদা। একটা খ্যাপা মোষের মতো লাগছে লোকটাকে। গোটা ঘর জোরে নীলুদাকে লক্ষ্য করে আক্রমণ চালিয়ে যাচ্ছে সুলতান সিং। নীলুদা বারবার এগিয়ে যাচ্ছে, কিন্তু এভাবে আর কতক্ষণ? কিছু একটা করতে হবে। সন্দীপ এদিক ওদিক দেখে, কিছু অস্ত্র পাচ্ছে না। হঠাৎ সন্দীপ শুয়ে পড়ে নিজের পা দুটো সুলতান সিং এর পায়ের দুটো পায়ের মাঝখানে ঢুকিয়ে ফাঁক করে দিল। এই অপ্রত্যাশিত আক্রমণে মুখ থুবড়ে পড়ল সুলতান সিং। হাত থেকে তলোয়ারটা ছিটকে গেল, কিন্তু সুলতান সিং এত সহজে কাবু হওয়ার লোক নয়। নীলুদা তলোয়ারটা তুলে নিতে গেল, ততক্ষণে সুলতান সিং ওই শোয়া অবস্থাতেই সন্দীপের বুক লক্ষ্য করে একটা লাথি চালিয়েছে। সন্দীপ সরার সময় পেল না। লাথিটা সজোরে এসে লাগলো তার বুকে। ছিটকে পড়ল সে। ততক্ষণে নীলুদা তরোয়ালটা তুলে নিয়েছে। সেটা লক্ষ্য করে সুলতান সিং দৌড় লাগালো সিঁড়ির দিকে। লক্ষ্য ওপরে গিয়ে বাকি লোকেদের ডেকে আনা। নীলুদা সেটা লক্ষ্য করেই বলল, সন্দীপ ধরোকে, ঘরের বাইরে যেন যেতে না পারে। ওই লাথির আঘাত সহ্য করে উঠে দাঁড়াতে সন্দীপের বেশ কিছুটা সময় লাগলো। ততক্ষণে সুলতান সিং প্রায় সিঁড়ির মুখে পৌঁছে গেছে। সিঁড়ি বেয়ে গর্তের মুখ দিয়ে সুলতান সিং বেরোতে যাবে, ঠিক এমন সময় একটা কিছু ধাক্কায় বিরাট শরীরটা ছিটকে পড়ল ওপর থেকে নিচে। সিঁড়ির ওপরে দেখা গেল একটা ঝকঝকে তলোয়ার। তার সঙ্গে একটা হাত। আস্তে আস্তে পুরো শরীরটাই দেখা গেল। রানী শিরোমণি তরোয়াল নিয়ে নেমে আসছেন। না, এ তো শিরোমণি নয়, এ তো শুভ্রা। তার পেছন পেছন নেমে আসছে শুভ এবং পুলিশের দল। আর সবার পেছনে হাসতে হাসতে আসছিল লোকনাথ। সুলতানের শরীরটা পড়ে আর একটুও নড়ছিল না। পুলিশ এসে দেখে বলল, মাথায় চোটের ফলে অজ্ঞান হয়ে গেছে। হাতকড়ি পড়ল ওদের হাতে। লোকনাথকে নীলুদা বলল, আপনি সিনেমায় ট্রাই নিতে পারেন, অভিনয়টা ভালোই করেন। আমি তো ভেবেছিলাম আপনি সত্যি সুলতান সিং এর দলে ঢুকে গেছেন। কি করব স্যার, আপনার সাথে কথা বলে বের হলাম আর তারপরেই আমাকে ধরেছিল। তা আমার তো তখন ডাবল এজেন্ট হওয়া ছাড়া উপায় ছিল না।
অবশ্য আমি পুলিশকে জানাতে পারিনি, কিন্তু সায়নবাবুকে মেসেজ করেছিলাম। তারপর কোনো রকমে বাইরে বেরিয়ে ফোন করতে যাব, দেখি গোটা গ্রাম ভেঙে পড়েছে। সুলতান সিংয়ের সব লোকেরা তাদের হাতে ধরাশায়ী, আর সামনে ঘোড়ার পিঠে যেন সত্যি জানি মা, হাতে খোলা তরোয়াল। তারপর আমি পথ দেখিয়ে ওদের ভেতরে নিয়ে এলাম। তার মানে আপনি খুন করেননি? আমি যখন মন্দিরে পৌঁছেছি তখন দেখি ঘনশ্যাম তার কাজ সেরে ফেলেছে। পুরুত মশাই আমাকে মন্ডুটার দিকে দেখিয়ে নিয়ে যেতে বলেন। তারপরের ঘটনা তো সবই জানেন আপনি। কিন্তু গুপ্তধন সেটা কোথায়? ঠিক তোমার সিনেমার মতো লুকোনো আছে শেষ চমকের জন্য। বেজির মাথাটা কিসের জন্য দরকার ছিল? ওটা দাও তো। আমিও প্রথমে ধন্দে ছিলাম ওটা কিসের জন্য লাগবে। কাল রাতে আমি এখানে একা আসি, এসে ওই রাজার মূর্তি দেখি। এখন এখানে এই মূর্তি দেখে নিশ্চিত হলাম কেন এই বেজির মাথাটাই রানীর বংশধরের কাছে ছিল। মানে এই মূর্তিটা কিসের? কিসের? এই মূর্তিটা কুবেরের। কুবের? হ্যাঁ, রানী ভালোই ভেবেছিলেন পঞ্চমুণ্ডির মাথাগুলোকে দিয়ে অন্য কাজে লাগানো, আর ধন সম্পত্তি রক্ষা করবেন স্বয়ং কুবের। আসলে এটা মূর্তি নয়, এটা একটা সিন্দুক। হ্যাঁ, এটা সিন্দুক? হ্যাঁ, আর এর চাবি হলো এই বেজির মাথা। সেই জন্যই চাবি তার বংশেই বরাবর ছিল। এই অবধি কেউ এলেও সে যদি তার বংশের না হয় যেন গুপ্তধন না পায়। এখন কুবেরের বাহন কি জানেন? কি? বেজি। সবাই কুবেরের পায়ের তলায় তাকালো। নীলুদা হাসল, বলল, না, কুবেরের বাহন তার হাতে থাকে, খেয়াল করুন। এবার সবাই ভালো করে দেখলো ওই মোটা মূর্তির হাতে একটা মুন্ডহীন বেজি ধরা রয়েছে। ওই বেজিটা শরীরে মাথাটা লাগিয়ে দিয়ে একটা প্যাঁচ দিতেই কুবেরের মূর্তিটা মাঝখান থেকে খুলে গেল। ভেতরে বেশ কিছু ধনসম্পত্তি আর স্বর্ণমুদ্রা ছাড়াও যেটা জলজল করছে সেটা হলো একটা রাজমুকুট। আমার বিশ্বাস এটা অজিত সিং এর রাজমুকুট ছিল। রানী যুদ্ধ করেছিলেন এবং হেরে গিয়েছিলেন, কিন্তু রাজমুকুটের সম্মান হারাতে দেননি। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, গ্রামের সব লোক একজোট হলো কি করে? সেটার জন্য অবশ্য শুভ্রা দায়ী। আমাদের শুটিং যখন প্রায় শেষের মুহূর্তে, তখন লোকনাথ বাবুর মেসেজ পাই, আর সেই ঘটনাটা শোনার পরেই শুভ্রা গ্রামের সবাইকে নির্দেশ দেয় নিজেদেরকে আর একবার জাগ্রত করতে, একবার রুখে দাঁড়াতে। ওদের আসতে বলে নিজেই ঘোড়া ছুটিয়ে এগিয়ে যায় এদিকে। আর আমরা অবাক হয়ে দেখি যে পুরো গ্রামবাসীর দল হই হই করতে করতে চলেছে শুভ্রার পেছন পেছন। আমরাও যাই। তারপরে সবই তো দেখলেন। যাকে নিয়ে এত কথা, সেই শুভ্রার কিন্তু এতে তাপ উত্তাপ নেই। সে তখন নীলুদার হাতে ব্যান্ডেজ করতে ব্যস্ত। আপনার সাহস আছে? আপনাদের থেকেই পেয়েছি। তবে একটা জিনিস শিখতে পারলাম যে যে বিদ্রোহ আজও ঘটে। আমরা বুঝতে পারলাম শিরোমণিদের মৃত্যু হয় না, তারা বারবার ফিরে আসেন। প্রয়োজনে আগুন জ্বালাতে তাদের বারবার জন্ম হয়, বিদ্রোহের আগুন নেভে না। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের গল্পে যারা অভিনয় করেছেন তাদের ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই চেক আউট করতে ভুলবেন না। তবে আজকের জন্য এটুকুই। ফিরছি আসছে শুক্রবার আরও একটি টান টান থ্রিলার গল্পের সঙ্গে। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন রাজদেবী 2.0।